এলোমেলো চুল, শরীরে বিছানার চাদর জড়িয়ে ফ্লোরের এক কোণে গুটিসুটি করে বসে হাঁটুর উপরে মাথা নিচু করে কাঁদছে আলো। কাঁদবেই না কেন? গত রাতে যে আলোর সাথে খুব খারাপ কিছু হয়ে গেছে। একটা অবিবাহিত মেয়ে যে সতীত্ব হরণ হয়েছে। জোরপূর্বক সেই রাত থেকেই একভাবে বসে মেয়েটা কাঁদছে। আর এইদিকে আলোর কান্নার শব্দ ভোরের কানে ভেসে গেল, আর ঘুমটা ভেঙে গেল। ভোর মাথাটা উঠাতে পারছে না, তার মাথাটা প্রচন্ড ভারী লাগছে। গত রাতে যে পুরো ড্রাঙ্ক ছিল, তারপরও কষ্ট করে উঠে বসলো। উঠে ভালোভাবে চারদিকটা চোখ বুলিয়ে দেখে নিল, তারপর চোখ আটকে গেল ফ্লোরে বসে কান্না করা আলোর দিকে। কিন্তু বুঝতে পারছে না মেয়েটা কে। যেহেতু আলোর মাথা নিচু করা আর শরীর বেডশিট দিয়ে জড়ানো, তবুও জিজ্ঞেস করলো, কে কাঁদছে ওখানে? আর দুইবার বলল, কিন্তু কোনো সাড়া না পাওয়াতে এবার উঠে আলোর সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, কি হলো? কে আপনি? এবার আলো মাথাটা একটু উঁচু করলো। সাথে সাথেই ভোর জিজ্ঞেস করলো, কি ব্যাপার আলো, আপনি এখানে এভাবে বসে কাঁদছেন কেন? কি হলো বলুন, কাঁদছেন কেন? আর আপনি আমার রুমে কেন? আলোর এবার ভেতরের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছু তো বলুন। এবার আলো উঠে দাঁড়ালো আর চোখ দিয়ে ইশারা করলো আলোর পা থেকে মাথা অব্দি তাকানোর জন্য। ভোর তাকিয়ে দেখে আলোর শরীরটা বেডশিটে জড়ানো, এলোমেলো চুল। তারপর আলো ভোরকে আবার ইঙ্গিতে বোঝালো ভোর যেন মিররের সামনে যায়। ভোর ৭-৫ না ভেবে মিররের সামনে গিয়ে বড় সড়ো একটা ধাক্কা খায়। ভালো করে ঘুরে ফিরে নিজেকে বুক আর পিঠ দেখছে, যেখানে অজস্র নখের আঁচড়। এবার ভোর ধপাস করে বেডে বসে পড়ল। আর তখন দেখে পায়ের কাছে আলো জামা আর ওড়না পরে আছে। একটু চোখ ঘোরাতে দেখে একটু দূরে সালোয়ারটা ও পরে আছে। হাতটা একটু সরাতে হাত বাঁধলো আলো শরীরের সবচেয়ে ছোট কাপড়টা। এবার আর ভোরের বুঝতে বাকি নেই কেন আলো বেডশিট জড়িয়ে কান্না করছে, আর কেন বা শরীরে এত নখের আঁচড়। চারিদিক নীরবতা। হঠাৎই জানালার গ্লাস খোলার শব্দ পেল ভোর। পেছনে তাকিয়ে দেখে আলো জানালার ওপর দাঁড়াবার চেষ্টা করছে। যদি পা একবার স্লিপ করে তো সোজা 24 তলার ওপর থেকে নিচে পড়ে মৃত্যু নিশ্চিত। ভোর দৌড়ে আলোকে পেছনে টান দিয়ে নিজের কোলে নিল, তারপর কোল থেকে নামিয়ে জিজ্ঞেস করলো, কি করতে গিয়েছিলেন ওখানে? মরতে। কেন? এছাড়া আমি আর কি করতে পারি? মরলেই সব সলভড? হয়তো এটাই সমাধান হবে, কারণ আমি যে মেয়ে। স্টপ দিস ননসেন্স। এই মুখ এই সমাজে কি করে দেখাবো? আমার বাবার সামনে কি করে দাঁড়াবো? তার ফুলের মতো মেয়েটার যে বিয়ের আগে নষ্ট হয়ে গেছে, কি করে সেই নষ্ট ফুলকে বাবা দেখবে? বাবা যে আমার মরেই যাবে। আপনি বিখ্যাত, ধনশীল, নামকরা সার্থক বিজনেসম্যান। আপনার টাকার নিচে আপনার সব অপরাধ চাপা পড়ে যাবে। সমাজ আপনার দিকে হাত তুলবে না, সবাই আলো মেয়েটার দিকে তুলবে। হয়তো বলেই বসবে মেয়েটা একটা প্রস্টিটিউট, যাকে বাংলায় বলে বেশ্যা। এটা বলার সাথে সাথেই ভোর সজোরে আলোর গালে একটা কষে থাপ্পড় দিয়ে দিল। আলো ঠায় বসে কাঁদতে থাকে। চারিদিকে আবার নিস্তব্ধ হয়ে গেছে। একটা গম্ভীর গম্ভীর ভাব আছড়ে দেওয়ালে, যেন সব থমকে গেছে। নীরবের আলো কাঁদছে। ওই আকাশ পানে তাকিয়ে ভোর ভাবছে। কি ভাবছে তা নিজেই জানে। নীরবতা ভেঙে ভোর বলল, ফ্রেশ হয়ে রেডি হন 10 মিনিটের মধ্যে। আলোর গালে হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো বলে, কেন? মাই অর্ডার, সো নো মোর কোশ্চেন। আলো আর কিছু না বলে পাশেই নিজের রুম, সেখানে চলে যায়। 10 মিনিট পর ভোর রেডি হয়ে আলোর রুমে নক দেয়। একটু পর আলো বেরিয়ে আসে। একটা সাদা 3 পিস পরেছে আলো, লম্বা হাতওয়ালা। মেয়েটা সবসময় লম্বা হাতাওয়ালা জামা পরে, লং 3 পিস পরে, কারণ এতে তার গায়ের রংটার অল্প কিছু অংশ দেখা যায়। সাদা 3 পিস চিপে মুখের কালো রংটা বেশ কালোতে ফুটে উঠেছে। তার ওপর তো মলিন একটা চেহারা, চোখগুলো ফোলা। সারা রাত যে কান্না করেছে। তারপর ভোর বলল, ফলো মি।
ভোরের পেছন পেছন যাচ্ছে। ভোর গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসলো। তার পাশের সিটে আলোকে বসতে বলল। আলো গাড়িতে উঠলো। কোথায় নিয়ে যাচ্ছে আলো জানে না। ভোর গাড়ি ড্রাইভ করছে আর আলো বাহিরে এক পলকে তাকিয়ে আছে। নিস্তব্ধ সেই দৃষ্টি। ভোর মাঝে মাঝে তাকিয়ে দেখছে আলোকে, কিন্তু আলো আলো তো সেই বাহিরেই তাকানো। এর মধ্যে ওদের পরিচয়টা বলি। আলোর পুরো নাম আলো চাকওয়াত, ভোর চৌধুরীর পিয়ে। কি ভাবছেন? পিয়েরা তো সবসময় সুন্দরী হয়, তবে আলো কেন কালো? আসলে ভোরের কাছে যোগ্যতাটাই সব। সে গায়ের রং দেখে না। আলোর যোগ্যতা ছিল, তাই ও পোস্টের জব পেয়েছে। ওরা এখন সিঙ্গাপুরে আছে। এই প্রথম আলো দেশের বাহিরে আসলো। তবে অফিসের কাজের জন্যই আসা। আসলে চেয়েছিল না, কিন্তু কি করার, রুলস তো মানতেই হবে। 2 দিন আগে ভোরের কোম্পানির সাথে সিঙ্গাপুরের একটা কোম্পানির ডিলটা প্রপারলি সাকসেস হয়েছে, তাই গতকাল রাতে ভোর একটা পার্টি থ্রো করে। ভোর আর আলো যে হোটেলে উঠেছে সেই হোটেলেই। সেই পার্টিতে ভোর অনেক বেশি ড্রিঙ্ক করে, যার ফলে ভোরকে রুমে নিয়ে আসতে হয় আলোর। ভোর নিজের মধ্যে তখন ছিল না, পুরো মাতাল ছিল। আলোর সাথে জোরপূর্বক ভাবেই শারীরিক সম্পর্ক করে। আলো বারবার বাধা দিচ্ছিল, সাথে নখ দিয়ে আঁচড় কাটছিল, কিন্তু একজন মাতালের কি আর সেই অনুভূতি থাকে না। তেমনি ভোরেরও ছিল না। সে তার নিজ কাজ চালিয়ে যাচ্ছিল, আর আলোর চোখের পানি ঝরছিল। হঠাৎ গাড়িটা ব্রেক করলো, আর আলো তার ভাবনার জগৎ থেকে বের হয়ে এলো। বের হন। আলো বের হলো। আলোর এখন আর কিছু বলার নেই। সে আর নিজের ভেতরে নেই, আছে নিস্তব্ধ, যেন একটা মাটির পুতুল। ভোর আলোর সামনে গিয়ে আলোর হাতটা ধরে নিয়ে যাচ্ছে। আলোর খুব ভোরের দিকে তাকিয়ে আছে। কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় এলো, এসব আলো দেখছে আর ভাবছে না, শুধু ভোরের দিকে তাকিয়ে হাঁটছে। হঠাৎই ভোর থেমে গেল, বলল, জুতা খুলেন। আলোকে জুতা খুলতে বলায় আলো এবার চারপাশে তাকালো। দেখে বুঝলো এটা একটা মসজিদ। মসজিদে কেন? এবার আলোর প্রশ্ন আসলো। মসজিদে কেন? জুতা খুলুন। আলো আর কিছু না বলে জুতা খুললো। আবার ভোর আলোর হাত ধরে নিয়ে যাচ্ছে মসজিদের ভিতরে। এবার আলোর সামনে তাকিয়ে হাঁটছে। কিছুটা হেঁটে থামলো ভোর, তার সাথে আলো। তাদের সামনে একজন লোক বসে আছে। ভোর বলল, আসসালামু আলাইকুম ইমাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভোর চৌধুরী? ইমাম হুজুর বাংলা জানেন? জি। আচ্ছা বসুন আপনারা। তারপর ভোর আর আলো বসলো। আলো এখনো জানে না কি হচ্ছে। খানিক বাদে হুজুর বলল, তবে শুরু করি বিয়ে পড়ানো। ভোরের দিকে তাকিয়ে বলল। জি, শুরু করুন। এবার আলো বড় বড় একটা ধাক্কা খেলো। এইভাবে ভোর চৌধুরী তাকে বিয়ে করবে? এত বড় একজন বিজনেসম্যান করবে তাকে বিয়ে? কিন্তু কেন? এটা কি দয়া, নাকি তার ভুলের শান্তি পূরণ করছে? সে চাইলেই তো এমন 100টা আলোকে বিয়ে করে ছেড়ে দিতে পারে তুড়িতে। তবে কি বিয়ে করে পরে ডিভোর্স দেবে? আর ভাবতে পারছে না আলো। এর মধ্যে হুজুর বলল, মা, আপনার নাম? আপনার বাবার নাম? মায়ের নাম? আলো ভাবনা ভেঙে উত্তর দিল, আলো সাখওয়াত, বাবা শাহেদ সাখওয়াত, মা মমতা সাখওয়াত। হুজুর দোয়া দরুদ পড়লো। প্রায় 20 মিনিট পর আলো আর ভোর বিয়ের কাজটা সম্পন্ন হলো। আলো কবুল বলার সময় অনেক সময় চুপ ছিল। তারপর হুজুর বারবার বলছিল, কবুল বলো মা, কবুল বলো মা। এই কথা শুনে নিজের মনের সাথে অনেক যুদ্ধ করে অবশেষে কবুলটা বলেই দিল। তারপর ভোর আর আলো বেরিয়ে এলো মসজিদ থেকে। মসজিদ থেকে বের হয়ে ভোর জুতা পরছিল, আর আলো ঠায় দাঁড়িয়ে ভোরকে দেখছে। ভোরের জুতা পরা শেষ হলে ভোর গাড়িতে গিয়ে বসে। এবার আলোর খারাপ লাগলো এইভাবে। কেন ভোর বলল না জুতা পরতে? তবে কি সত্যিই উনি দয়া করলেন? ভাবতে ভাবতে আলো জুতা পরে গাড়িতে গিয়ে বসলো। এবার ভোরের দৃষ্টি আলোর দিকে যাচ্ছে না, আর আলতো আবার এক ভাবনা জগতে পাড়ি দিল। আলো বারবার ভাবছে, কি হবে শেষ পরিণতি? উনি তো মন থেকে মেনে আমাকে বিয়ে করেননি, করেছে চাপে পড়ে, একটা মেয়ের জীবন বাঁচানোর জন্য, একটা বাবার কাছে তার সতেজ ফুলটাকে ফিরিয়ে দেবার জন্য, যেন সতেজ ফুলটা বাবা কষ্ট না পায়। একটা মেয়ের দিকে কেউ যেন প্রস্টিটিউটের
আঙুলটা না তুলতে পারে। এইসব তো সবটাই দয়া। বড় লোকেরা সবাই তো দয়াই করে, উনিও তার ব্যতিক্রম কিছু করেননি। ভোর গাড়ি ব্রেক করলো আর আলো ওর ভাবনার জগৎ থেকে বের হলো। ভোর গাড়ি থেকে বের হয়ে সামনের একটা লেকের পাড়ে একটা ব্রেঞ্চে রাখা সেখানে গিয়ে বসলো। জায়গাটা বেশ নির্জন, মানুষের আনাগোনা নেই বললেই চলে। আলো আর গাড়িতে বসলো না, কারণ আলোর মনে যে অনেক প্রশ্নেরা ভিড় জমিয়েছে, তাদের যে শান্তি দিতে হবে। তাই আলো গিয়ে ব্রেঞ্চের এক কোনায় বসলো। দুজনেই নীরব, দুজনের দৃষ্টি সামনের লেকের পানিতে। এই নীরবতা ভেঙে আলো বলল, আপনি আমাকে কি দয়া করলেন? না, তাহলে? একটু একা থাকতে চাচ্ছিলাম। আলো ব্যাপারটা বুঝতে পারে, তাই আর বসে না থেকে ওই ব্রেঞ্চটার থেকে উঠে হাঁটছে আর ভাবছে। আমি যদি রাতে ওনাকে রুমে না নিয়ে আসতাম তাহলে এইসব কিছুই হতো না। উনি দুম করে বিয়ের ডিসিশনটা নিলেন, এখন হয়তো মানতে পারছে না। কি করলো উনি? আমি বা কি করব এখন? আমারই বা কি করার আছে? ওনার চেহারা দেখে বেশ বোঝা যাচ্ছে উনি বেশ চিন্তিত। এত রাগী একটা মেয়ে, সে যদি এমন নিস্তব্ধ হয়ে যায়, এত নরম হয়ে যায়, তাহলে এটাই বোঝা উচিত তার ভেতরটা কত চিন্তায় বাসা বেঁধেছে। এর থেকে বরং আমি মরে যাই, তবেই সব সমস্যার সমাধান হবে। সরি বাবা। বলেই আলো লেকের পানিতে ঝাঁপ দেয়। ভোর পানিতে কিছু পড়ার শব্দ শুনে চারপাশে তাকিয়ে দেখে আলো নেই। তারপর দৌড়ে সেখানে যায়, গিয়ে দেখে আলো পানিতে ছটফট করছে। ভোর পানিতে ঝাঁপিয়ে পড়ে। এরপর আলোকে লেকের পাড়ে তোলে। তারপর আলোর পেটে 2 বার হাত দিয়ে প্রেসার দিতে আলো কাশি দিতে দিতে উঠে বসে। আর সাথে সাথে ভোর আলোর গালে সজোরে এক চড় বসিয়ে দেয়। আলো গালে হাত দিয়ে কান্না করতে করতে বলে, স্যার, আমি তো আপনার ভালো। পুরো কথাটা বলতে পারে না, তার আগেই ভোর ওর দিকে দুটো অগ্নিময় দৃষ্টি নিয়ে তাকায়। এরপর ভোর আলোর হাত ধরে ওকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজে বসে ড্রাইভ করে সোজা হোটেলে চলে আসে। তারপর যে ওরা রুমে চলে যায়। আজ ভোর লং টাইম একটা শাওয়ার নেয়, যেন চাইছে মস্তিষ্ককে ঠান্ডা করে, কিন্তু এটা কি সহজ? না, সহজ না। দুপুরে হোটেল বয় দুজনের রুমে লাঞ্চ দিয়ে যায়। ভোর খেয়ে শুয়ে পড়ে। ওর খুব ঘুমানোর দরকার, কারণ আজ রাতে ওদের ফ্লাইট। তাই ভোর ঘুমানোর চেষ্টা করে আর ঘুমিয়েও পড়ে। মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিল ভোর রাত 8টার। অ্যালার্ম বাজতেই ওর ঘুম ভেঙে যায়। উঠে আলোর রুমে যাচ্ছে বলতে, আলো যেন রেডি হয়ে ওদের ফ্লাইট 11টায়। আলোর দরজা লক করা ছিল না, তাই ধাক্কা দিতেই খুলে গেল। ভেতরে ঢুকে দেখে আলোর রুমে নেই। তারপর ওয়াশরুমের কাছে গেল, দেখলো ওয়াশরুমের দরজাটা খোলা। তার মনে হলো ওয়াশরুমে নেই। এবার ভোর বেলকনিতে গেল, গিয়ে দেখে আলো লুকিং চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছে। আলোর দিকে ভোর একটু ভালো করে তাকিয়ে দেখে আলো খুব বাচ্চাওয়াল পড়ে আছে, আর আলোর হাঁটু অব্দি, আর চুলে টাওয়ালটার নিচে পড়ে আছে। ভোর কোনোদিন ভাবেনি আলোকে এইভাবে দেখবে। তাই ভোর ওখান থেকে সরে এলো রুমে বসে জোরে জোরে ডাকছে, আলো, আলো, কই আপনি? ভোরের ডাক আলোর কানে যাওয়া মাত্রই আলো ধরফর করে উঠল আর এক দৌড়ে রুমে গেল। আলোর এইটুকু হুঁশ নেই যে আলো বাথ টাওয়াল পরে আছে। সেই কি হয়েছে স্যার? এইভাবে ডাকছেন যে? ভোর আলোর দিকে তাকিয়ে পেছনের দিকে ঘুরে ফিরল। এমন একটা ভাব করলো যেন আলোকে এইভাবে দেখে সে লজ্জা পেয়েছে, আর সেই লজ্জায় পড়ে পেছনে ঘুরে দাঁড়িয়েছে। আসলে পুরুষেরা প্রচুর ভং করতে জানে আর কি। আলো ভোরের এভাবে ঘুরে দাঁড়ানো দেখে কিভাবে নিজের দিকে তাকালো, তাকিয়ে সেও বেশ লজ্জায় পড়ে গেল। তার ইচ্ছে করছে মাটির নিচে ঢুকে পড়তে। এর মধ্যে ভোর বলল, রেডি হন, আমাদের ফ্লাইট 11টায়। আর আপনার লাঞ্চ এখনো রাখা কেন? খাননি কেন? খেয়ে বের হবেন। সবটা আলোর বিপরীতে ঘুরে দাঁড়িয়েই বলছিল বলে রুম থেকে বের হয়ে গেল। আর আলো তো ওইদিকে লজ্জায় শেষ। তারপরে খেয়ে নিল কোনো মতে। এরপর রেডি হয়ে বসে রইল ভোরের জন্য। একটু পর ভোর এলো, এসে আলোকে নিয়ে বের হলো। প্রায় 1 ঘন্টা পর ওরা পৌঁছালো এয়ারপোর্টে। এখন 10টা 10 বাজে, ফ্লাইটে এখনো অনেক দেরি। তাই ভোর আলোকে বসিয়ে রেখে একটু সামনে গেল ফোনে কথা বলতে বলতে। এদিকে আলো ওর বাবাকে ফোন করে জানিয়ে দিল আগামীকাল দেশে আসবে। প্রায় 10 মিনিট পর ভোর এলো হাতে কিছু খাবার নিয়ে। আলো, এগুলো খেয়ে নিন। আমি তো খেয়ে বের হয়েছিলাম।
আমি আর খাবো না। হুম, দেখেছি। প্লেটের 4 ভাগের 1 ভাগও শেষ হয়নি। নিন, খেয়ে নিন তাড়াতাড়ি। আর কোনো কথা নয়। আলো আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নিল। পাশে বসে ভোর হালকা কিছু খেলো। কিছুক্ষণ পর অ্যানাউন্সমেন্ট হলো, তারপর ওদের চেকিং হলো। ওরা পাশে পাশে সিটেই বসেছে। আলো উইন্ডো সিটে আর ভোর ওর পাশেই বসেছে। প্রায় 1 ঘন্টা পর আলোর চোখে একটু ঘুম ঘুম ভাব এলো। তারপর আলো ঘুমিয়ে পড়লো, কিন্তু ভোরের চোখে ঘুম নেই। আলো ঘুমের ঘোরে ভোরের কাঁধে মাথা রাখলো। ভোর কিছু মনে করলো না। আলো পুরো ঘুমে বিভোর। সারাটা ফ্লাইটে আলো ভোরের কাঁধেই ঘুমালো। যখন প্লেন ল্যান্ড করলো তখন আলোর ঘুম ছিল। ভোরের ডাকে আলো মিটিমিটি চোখ খুলে নিজেকে আবিষ্কার করে। তাড়াতাড়ি ভোরের কাঁধ থেকে মাথা তুলে বলল, সরি স্যার। ইটস ওকে, আমরা এসে গেছি, চলুন। তারপর ওরা বাংলাদেশের এয়ারপোর্ট থেকে বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠলো। আলো অবশ্য ভোরকে বলেছিল সে একা বাসায় যেতে পারবে, কিন্তু ভোর বলল তার কিছু জরুরি কথা আছে, যেতে যেতে বলবে, তাই যেন ভোরের গাড়িতে ওঠে। অবশেষে বাধ্য হয়ে উঠলো আলো। এবার আর ভোর ড্রাইভ করছে না, ড্রাইভার আছে। আলো আর ভোর পেছনের সিটে বসা। একটু পর আলো বলল, স্যার, আপনার জরুরি কথা কি এখন বলা সম্ভব? আসলে আমি বলতে চাচ্ছি, সিঙ্গাপুরে যা কিছু হয়েছে এখন এগুলো কাউকে বলার দরকার নেই। যখন সময় হবে আমি বলবো তখন। আপনার মান সম্মানের ব্যাপার স্যাপার বলে কথা, কাউকে বলা যাবে না। আলো, সবকিছু একটা ঘোরের ভিতর ঘটে গেছে। আমি সম্পূর্ণ অপ্রস্তুত ছিলাম। আমার মাইন্ডও কি দিয়ে কি করলাম আমি তখন ভাবিনি, কিন্তু করার পর বুঝলাম। কি বুঝলেন? ভুল করেছেন এটাই তো? আচ্ছা স্যার, আমি তো বলিনি আমাকে বিয়ে করেন। বলেছি আমি মরলে আপনার তো ছিটে ফোটাও ক্ষতি হতো না। যা হবার আমার পরিবারের হতো। তবে কেন করলেন ভুল? এই নিয়ে আমি আর কথা বলতে চাই না। আমি যখন চাই না কেউ জানবে এই বিষয়ে, সো কেউ জানবে না। দ্যাটস ফাইনাল। আলো আর কিছু বলতে পারলো না, শুধু অঝরে কেঁদে গেল। প্রায় 1 ঘন্টা খানিক পর আলো বাড়ির সামনে এসে গাড়ি থামালো। আলো আস্তে করেই নেমে পড়লো গাড়ি থেকে। নিজের ব্যাগটা নিয়ে বাড়ির মেইন গেটে ঢুকে গেল। একবারও পেছনে ফিরে তাকায়নি। তাকালে হয়তো আবার অঝরে ঝরবেই নোনা জল। ভোরও গাড়ি নিয়ে চলে গেল। আলো বাড়ির ভেতরে ঢুকে দেখে ওর বাবা দাঁড়িয়ে আছে। বাবাকে দেখে আলো দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। বাবার বুকে এসে মেয়েটা কেঁদে দিল, হাউমাউ করে কাঁদলো। সাহেব সাহেব মানে আলোর বাবার কাছে আলোর কান্নাটাই একটু অদ্ভুত লাগলো। তাই জিজ্ঞেস করলো, কি রে মা, তোর কি হয়েছে আমাকে বল। কিছু না বাবা। বাবার কাছে লুকাচ্ছিস? আলো ওর বাবার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। আচ্ছা যা, পরে বলিস। এখন ফ্রেশ হয়ে খেয়ে নে আগে। আলো নিজের রুমে চলে গেল। এদিকে ভোরও বাড়ি পৌঁছে গেল। ভোরের মা শায়লা চৌধুরী ভোরকে দেখে তো সেই খুশি। ভোরও মা বলে ডেকে জড়িয়ে ধরলো। তারপর সোফাতে মায়ের কোলে শুয়ে প্রায় আধা ঘন্টা গল্প জোরে তারপর রুমে আসলো। ভোরের বাবা নেই। 2 বছর আগে ব্রেন স্ট্রোক করে মারা গেলেন মাহতাব চৌধুরী। সে থেকে ভোরই সব দেখাশোনা করে। আলো রাতে শুয়েছিল, এমন সময় ওর বাবা এলো রুমে। এসে মেয়ে মাথার কাছে বসে মেয়েকে ডাকলো। কি রে মা, ঘুমাসনি? আলো পাশ ঘুরে দেখে তার বাবা বসে আছে। আলো কিছু না বলে আসতেই মাথাটা তার বাবার কোলে রাখে। আলোর বাবাও মেয়ের মাথায় বিলি কেটে দিচ্ছে। কি হয়েছে আমার মেয়ে, এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? বাবা, তোমাকে অনেক কিছু বলার আছে। হ্যাঁ তো বল, আমিও শুনতে চাই। এরপর আলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে সব বলতে শুরু করলো। বাবার কোলে শুয়ে শুয়ে মাত্রই ভোর রাতের খাবার খেয়ে ঘুমাতে যাবে, তাই ওর ব্যাগ থেকে ওর জিনিসপত্র বের করছে। এমন সময় ভোরের চোখ আটকে গেল ব্যাগের ভেতরে, কারণ সেখানে রয়েছে আলো সেই ওড়নাটা, যেটা আলো সেই দিন পার্টিতে পরেছিল। ওড়নাটা ভোর হাতে নিল, এরপর খুললো। দেখে একটা জায়গায় ওড়না ছিঁড়ে গেছে। ভোর ওড়নাটা ভাঁজ করে আলমারিতে রেখে দিল, এভাবে কাল ফেরত দিবে। এর মধ্যে ভোরের মাও রুমে এসে দেখলো তার ছেলে একটা ছেঁড়া ওড়না ভাঁজ করে আলমারিতে রাখছে। তখন শায়লা চৌধুরী বলল, কি ব্যাপার, আমার ছেলের কাছে একটা ওড়না, তাও ছেঁড়া, সেটা আবার যত্ন সহকারে আলমারিতে রাখা হচ্ছে। কাহিনী কি? কে মেয়েটা? কোনো কাহিনী না মা,
ওটা আমার একজন অফিসের স্টাফের, কাল দিয়ে দিব। ভুলে আমার ব্যাগে চলে আসছে, বুঝলে? হুম, বুঝলাম। আমার যা বোঝা বুঝলাম ডিয়ার সন। মা, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। রাখতে হবে না, এখন ঘুমিয়ে পড়, কাল অফিস আছে। গুড নাইট। ভোরের কপালে একটা চুমু দিয়ে ভোরের মা চলে গেল, আর ভোরও ঘুমিয়ে পড়লো। আলোর সব কথা শুনে আলোর বাবা বলল, কাঁদিস না বা, জন্ম মৃত্যু বিয়ে রিজিক সবই আল্লাহর হাতে। তোর কপালে হয়তো এভাবেই লেখা ছিল বিয়েটা, এখন তোর ভেঙে পড়লে চলবে না। মনে রাখিস মা, স্বামীর অধিকার আদায় করে নিতে হয় যে কোনো ভাবে। তুই আমার মেয়ে, তুই পারবি ওই ভোর চৌধুরীর মনে জায়গা করে নিতে। তোকে পারতেই হবে। এখন ঘুমিয়ে পড়, আমি যাচ্ছি। আলো চোখ মুছে ওর বাবার শেষ কথাটা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল। আজ আলো হালকা পিঙ্ক কালারের একটা থ্রি পিস পরেছে। কালোদের হালকা পিঙ্কে খারাপ লাগে না, ভালোই লাগে। আর আলো চেহারাতে তো একটা মায়া আছে। কখনো কোনো অর্নামেন্টস মেয়েটি পরে না, এই জন্য একটা গান আছে না, নাকে নেই ফুল, কানে নেই দুল, গলাতে নেই কোনো হার। এমনই ব্যাপারটা আলোরও। নাকে কানে গলায় কোনো অর্নামেন্টস নেই, তবু মেয়েটাকে একেবারে খারাপ দেখায় না। বাবার সাথে নাস্তা করে আলো অফিসের উদ্দেশ্যে বের হয়। এতদিন অফিসে যেতে আসতো, কোনো অনুভূতি ছিল না। আজ এক অন্যরকম অনুভূতি কাজ করছে আলোর ভেতরে। কেমন একটা চাপা কষ্টও আজ আলোর ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। এত সব মাথায় নিয়ে অবশেষে আলো পৌঁছালো অফিসে। অফিসে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করে নিজের ডেস্কে এসে বসলো। তারপর নিজে ব্যাগটা রেখে ভোরের কেবিনে ঢুকলো। ভোর এখন অফিসে আসেনি। প্রতিদিনই ভোর আগে আলো অফিসে আসে, আর সে দেখে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ভোর যে পান থেকে চুন খুসলে অফিস মাথায় তুলে চিল্লিয়ে ফেলে। আর আলো তো সেই রকম গোছালো একটা মেয়ে। এই পর্যন্ত আলোর কোনো কাজে ভুল খুঁজে পায়নি ভোর। ভোর আলো ভোরের কেবিনটা গুছিয়ে প্রয়োজনীয় সব ফাইলপত্র রেখে নিজের ডেস্কে চলে গেল। 20 মিনিট পরই ভোর অফিসে ঢুকলো। সবাই ভোরকে কংগ্রেস করলো ডিলটা সাকসেস হওয়ার জন্য। আর মীরা এসে তো জড়িয়েই ধরলো ভোরকে। মীরা ভোরের অফিসে স্টাফ, আবার ভোরের ক্লাসমেটও ছিল। ভোরকে মীরা পছন্দ করে, দুজন দুজনকে তুমি করেই বলে, যেহেতু তারা ক্লাসমেট ছিল। ভোরের সাথে মীরা ভোরের ড্রেসকে যায়। ভোর, তুমি কিন্তু সিঙ্গাপুরে যেয়ে একটু শুকিয়ে গেছো। কি বলো? মা তো কিছু বললো না। তবে তুমি কিন্তু যেতে পারতে আমাদের সাথে। যেতে তো চেয়েছিলাম, বাট হঠাৎই অসুস্থ হয়ে পড়লাম। ওকে, মন খারাপ করে না, পরের বার যাবে। আচ্ছা, ও তুমি তো আজ আমাকে দেখলেই না, আমি যে নিউ ড্রেস পরেছি। ও, খেয়াল করিনি। নাইস। তোমাকে কিন্তু এই 3/4 স্কার্টে ভালোই লাগে। আর সব থেকে বড় কথা, তুমি অনেক স্মার্ট এই অফিসের সব মেয়ের থেকে। হ্যাঁ, সব মেয়েগুলো আমার কাছ থেকে অ্যাডভাইস নেয়, শুধু একজন ছাড়া। কে? কে আবার? তোমার বিয়ে আলো। তুমি আমাকে তোমার বিয়ের পোস্টটা দিলেই পারতে। বুঝলাম। ওকে, অনেক গল্প করেছি, এখন তবে কাজ শুরু করি। ওকে, সি ইউ লেটার, বাই। বাই। মীরা ভোরের কেবিন থেকে বের হলো। ভোর খেয়াল করলো ওর টেবিলের উপরে কফি নাই। এই প্রথম আলো ওর টেবিলে কফি রাখেনি। ভোরের প্রচন্ড রাগ হলো। ভোর আলোকে কল করে নিজের ডেস্কে আসতে বলল। আলো একটু পরেই এলো। আলো কখনো ভোরের রুমে নক করে আসে না, এটা ভোরই পারমিশন দিয়েছিল, কিন্তু আজ। স্যার আসবো? ভোর একটু অবাকই হলো, পারমিশন চাচ্ছে এটা ভেবে। আসুন। স্যার কোনো কিছু দরকার? আমার কফি? ও সরি স্যার, আমি ভুলে গেছিলাম। আগে তো এই ভুল কখনো হয়নি আপনার, তবে আজ কেন? আগে তো অনেক কিছুই হয়নি, কিন্তু এখন হয়েছে। কিছু বললেন? না, আমি কফি দিচ্ছি। আলো কফি বানাতে চলে গেল। কিছুক্ষণ পর কফি নিয়ে এসে ভোরকে দিল। ভোর কফিতে মুখ দিতে সাথে সাথে কফির মগটা আলোর দিকে এগিয়ে দিয়ে বলল, টেস্ট ইট। আলো কফির মগটা নিয়ে চুমুক দিয়ে সাথে সাথেই বলল, ইয়াক, কি তিতা। কফি খাওয়ার মুডটাই নষ্ট হয়ে গেল। সরি। ফাইলগুলো চেক করুন। আর ফাইলগুলো নিয়ে চলে যাচ্ছিল। এমন সময়, কি ব্যাপার? ফাইল নিয়ে কোথায় যাচ্ছেন? আমার ডেস্কে। এর আগে তো কোনো দিন আপনার ডেস্কে বসে ফাইল চেক করেননি, তবে আজ কেন? কি হয়েছে আপনার? এর আগে তো কোনোদিন আপনাকে দেখে এমন চাপা কষ্টের অনুভূতি কখনো হয়নি।
তাই। বলুন কি হয়েছে আপনার? কিছু না। বলে আলো ফাইলগুলো নিয়ে ভোরের সামনে বসলো। আলোর এক মনে ফাইলগুলো চেক করছে, ওর কোনো হুঁশ নেই, কিন্তু হঠাৎ মনে হলো ভোর ওর দিকে তাকিয়ে আছে। তাই আলো চোখ একটু উপরে করলো আর দেখলো ভোর সত্যিই ওর দিকে তাকিয়ে আছে। একটু লজ্জা পেল, তাই চোখ নামিয়ে ফেললো। নিজে ফাইলের দিকে তাকিয়ে বলছে। আলো চোখ বড় বড় করে নিজের দিকে খেয়াল করলো। সত্যি ওড়নাটা পড়ে যাচ্ছে ঘাট থেকে। তাড়াতাড়ি ওড়নাটা ঠিক করে মনে মনে বলল। অসভ্য। নিচের দিকে তাকিয়ে এবার আলো একটু বেশি লজ্জা লাগলো, তাই তার মাথা উঁচু করতে পারলো না। আলো ভাবছে, কি হয়েছে ওনার? আগে তো কোনো দিন আমার কথা এভাবে বলেনি। অবশ্য আগে তো কখনো উনি আমাকে বিয়েও করেনি। ওরা সব ফাইল চেক করতে করতে দুপুর বাজিয়ে দিল। এবার আলো উঠতে গেল তখন। কোথায় যাচ্ছেন? ফাইল কমপ্লিট? না, দুটো আছে। রতন ভাইয়া আসছে আপনার লাঞ্চ নিয়ে। লাঞ্চের পর চেক করব। ও আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি লাঞ্চ রেডি করছি। আলো বাইরে চলে এলো লাঞ্চটা নেবার জন্য। লাঞ্চ নিয়ে রেডি করলো। ভোর এলো ফ্রেশ হয়ে। সবসময় ভোরের লাঞ্চ শেষ হয় তারপর আলো লাঞ্চ করতে যায়। আজও তার ব্যতিক্রম কিছু হলো না। ভোরের লাঞ্চ শেষ, সব গুছিয়ে আলো চলে যাচ্ছিল তখন। কিছু ভুলে যাচ্ছেন। কি? আমার মেডিসিন। ও সরি, একটু দাঁড়ান, আনছি। আলো ভরে মেডিসিন দিয়ে চলে এলো নিজের ডেস্কে আর বলছে, কি হয়েছে আপনার? এত কেন সব ভুল হচ্ছে? উফ। আলো আজ ঠিক মতো লাঞ্চও করলো না। খেতে একদমই ইচ্ছে করছে না, তাই বসে না থেকে হাত ধুয়ে ভোরের কেবিনে গেল ফাইল দুটো চেক করতে। আবারও পারমিশন নিল ভোরের কেবিনে আসার জন্য। ফাইলগুলো চেক করে সব ফাইল নিয়ে যাচ্ছিল আলো তখন। ওয়েট, ফাইলগুলো দিন তো একবার। কেন? আজ আপনি অনেক কিছু ভুলে যাচ্ছেন, গরমিল করছেন, তাই আমি একবার দেখে দিচ্ছি যদি কোনো ভুল থাকে। যদিও এর আগে কখনো আমার চেক করতে হয়নি, কিন্তু আজ আর ভরসা করতে পারছি না। বেয়াদব, কৌশলে অপমান করে। ভোর ফাইলগুলো চেক করে দেখে ঠিক আছে, তারপরে আলোকে দিয়ে দিল। আলো ফাইলগুলো নিয়ে বের হয়ে আসলো। অফিসের আওয়াজ শেষ হলো। আলো নিজের ব্যাগ চেক করে তারপর ভেতরে কেবিনে যায় দেখতে কোনো কিছু ভোর রেখে গেল কিনা। ভোর আজও ওর ওয়ালেটটা ফেলে চলে গেছে। আলো তাড়াহুড়ো করে নিচে যাচ্ছে ভোরকে ওয়ালেটটা দেওয়ার জন্য। আলো লিফট থেকে বের হয়ে দৌড়ে যাচ্ছিল, কিন্তু কিছু দূর গিয়েই থেমে গেল, কারণ মীরা ভোরের সাথে কথা বলছে। ভোরের একদম গা ঘেঁষে। এর আগেও আলো এসব দেখেছে, কিন্তু কখনো কোনো খারাপ লাগা কাজ করেনি। কিন্তু আজ বুকের ভেতরে ধুক করে উঠল, আর সামনে এগিয়ে যে পারছে না। ওখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইল আর এক দৃষ্টিতে ওদের দেখছে। ভোর অনেক হেসে কথা বলছে। মীরা যে ভোরের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, এতে ভোরের কেন ভ্রুক্ষেপ নাই। ভোর পাশ ফিরে তাকাতে দেখে আলো দাঁড়িয়ে আছে, তাই। কি ব্যাপার আলো, আপনি কিছু বলবেন? আপনার ওয়ালেট। ও, ভুলে গেছি, দিন। কি মনে করে পেছন ফিরে বলল, স্যার আমাকে বাসায় একটু নামিয়ে দিবেন? ভোর একটু ভেবে বলল, ওকে চলুন। আলো উঠে বসলো। ভোর ওর পাশেই বসা। ড্রাইভার ড্রাইভ করছে গাড়ি। আলো ভোরের দিকে তাকিয়ে আছে। ভোর একটু আগে খেয়াল করলো আলো ওর দিকে তাকিয়ে আছে সেই কখন থেকে। ডিভোর্সটা কবে দিচ্ছেন? কিসের? আমাদের। বলে আলো বাহিরের দিকে তাকিয়ে রইল। ভোরও নীরব হয়ে গেল। এভাবে অনেকক্ষণ ছিল দুজনেই নীরব। নীরবতা ভেঙে বললেন না এখনো? বাইরে দৃষ্টি রেখে বলল আলো। খুব শীঘ্রই। আলোর দিকে তাকিয়ে ভোর, তাহলে সবটা দয়া ছিল? একটা ঘোর দুঃস্বপ্ন ছিল, আমি এ থেকে পরিত্রাণ পেতে চাই। আমার সর্বস্ব নিয়ে আপনার দুঃস্বপ্ন হয়? দিয়ে দিব পরিত্রাণ। আর কোনো কথা হয় না। আলোকে ওর বাড়িতে নামিয়ে দিয়ে ভোর চলে যায়। আলোর এখন আর কিছু ভালো লাগে না। ইদানিং অফিসের কাজে অনেক ভুল হয়। মীরাকে ভোরের আশেপাশে দেখলে বেশি কষ্ট হয়। এভাবে কেটে যায় 1 মাস। এখনো কেউ জানে না ভোর আলোর বিয়ের কথা, শুধুমাত্র শাহেদ সাহেব ছাড়া। প্রতিদিনকার মতো আজও আলো অফিসে যায়। বাসায় একা যাচ্ছিল, কিন্তু 4-5টা বাজে ছেলে আলোর পিছু নিয়েছিল। আজ আলোকে ফলো করতে করতে আলো যে বাসে উঠেছে
ওরাও সেই বাসে উঠেছে। আলো খুব ভয় করছে। আলো বাস স্টপ থেকে নেমে গেল। ছেলেগুলো এবার সুযোগ বুঝে আলোর চারপাশে ঘিরে ধরেছে। আলো প্রচন্ড ভয়ে সেন্সলেস হয়ে পড়ে। আলোর চোখগুলো মৃদু খুলে দেখে ও একটা অন্ধকার রুমে, তবে জানালা দিয়ে হালকা আলো এসেছে। আলো ফিল করলো ও কোনো শক্ত কিছুর উপরে বসে আছে। তাই জানালার হালকা আলোতে দেখার চেষ্টা করলো কিসের উপরে শুয়ে আছে। আর আলো দেখে আলো ভোরের বুকের উপরে শুয়ে আছে। ভোর আসলো কোথা থেকে? ভাবতেই মনে পড়লো গত রাতের ঘটনা। আলো যখন সেন্সলেস হয়ে পড়ে তখন ছেলেগুলো ওকে কোলে তুলে নির্জন জায়গায় নিয়ে গেল। নিয়ে রাখার সাথে সাথে আলোর সঙ্গে সেন্স ফিরে তখন দেখে জানোয়ারগুলো সব আলোর দিকে ঝুঁকে আসছে। তখন আলো চিৎকার দিয়ে কয়েকটা ভোর সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। আলোর কণ্ঠ শোনার সাথে সাথে গাড়ি থেকে বের হয়ে দৌড়ে যায় ওরা আলোর কোনো ক্ষতি করার আগেই। তারপর ওদের পিটিয়ে ভোর আলোকে নিয়ে আসে। আলো তখনও পুরোপুরি সেন্স ফেরেনি, তাই ভোরকে দেখেও চিল্লাপাল্লা করছিল। আর চিল্লাতে চিল্লাতে আবারও সেন্সলেস হয়ে পড়ে ভোরের ওপরে। তারপর ভোর ওকে ওই ঘরে নিয়ে যায়। এই হালকা আলো অন্ধকারে ভোরকে দেখতে বেশ মায়াবী লাগছে। আলো কিছু না ভেবেই ভোরের ঠোঁটে নিজের ঠোঁট হালকা করে ছুঁয়ে দিল। মেয়েটা বেশ লজ্জা পাচ্ছে। আলো ভোরের দিকে তাকিয়ে বলতে লাগলো, একবার যখন আপনার বুকে মাথা রেখেছি, তবে এই বুকটা সারা জীবন আমারই করে নিব। কি করে নিব সে না হয় আগামীকাল থেকে দেখবেন নতুন রূপে আরেক আলোকে। বলে আবার আলো ভোরের ঠোঁট ছুঁয়ে দিল। এরপর নিজেকে ঠিক করে ভোরকে না জাগিয়ে বাসায় চলে আসলো। আসার সময় একটা চিরকুট লিখে পাশের ল্যাম্প টেবিলের উপরে রেখে আসে। ভোরের ঘুমটা ভেঙেছে, আড়মোড়া কেটে উঠলো। জানালার পর্দা সরাতেই দেখলো আলো নেই। ফোনটা নেবার জন্য টেবিলে হাত বাড়ায়, দেখে সেখানে একটা চিরকুটটা হাতে নিয়ে দেখে লেখা, আমার সুইট হাজবেন্ড, আই লাভ ইউ, তোমার বউ আলো। ভোর চিরকুটটা পড়ে ভ্যাবাচাকা খেয়ে যায়। পাগল ছাগল বলে এড়িয়ে যায় আলোর দেওয়া শব্দগুলো। ভোর উঠে ফ্রেশ হয়ে বাড়ি চলে যায়। আজ শুক্রবার, অফিস বন্ধ। আলোর বাড়ি গিয়ে বাবাকে সব বলে। আলোর বাবা একটু ভয় পায়, তবু আলোর মুখে হাসি দেখে ভয়টা দূর হয়ে গেল। আজ ভোর অফিসে এসেছে, কিন্তু আলো এখনো আসেনি। ভোরের কেবিনে কিছু ঠিক নাই একটুও। ভোরের প্রচন্ড রাগ ওঠে আলোর উপর। রাগে গজগজ করতে করতে আলোর ডেস্কে যায়, গিয়ে দেখে ফাঁকা। তার মানে আলো এখনো আসেনি। এই প্রথম আলোর লেট, তাই বেশি রাগ ওঠে ভোরের। নিজের কেবিনে গিয়ে গুম মেরে বসে থাকে। 15 মিনিট পর আলো অফিসে আসে। সবাই আলোর দিকে হাঁ করে তাকিয়ে থাকে, কারণ আজ আলোকে খুব মিষ্টি লাগছে। হালকা গোলাপি আর অ্যাশ কালারের মিক্সড একটা শাড়ি পরেছে, কালো ব্লাউজ, 3/4 হাতা, ঠোঁটে হালকা লিপস্টিক, কানে একটা টপ, চুলে খোলা খোপা, হাতে 2টা চুড়ি। আলো সবার সাথে কুশল বিনিময় করে সোজা ভোরের কেবিনে গেল। আজ আর পারমিশন নেয়নি। ভোরের সামনে তাকাতেই দেখলো আলোকে কিছু বলবে তার আগে আলো সোজা এসে ভোরের কোলের উপরে বসলো। ভোর কিছু বুঝে ওঠার আগেই, গুড মর্নিং ডিয়ার হাজবেন্ড, বউকে মিস করছিলেন? কি হচ্ছে এসব? আপনি আমার কোলের উপর বসছেন কেন? এত সাহস কই পান? আপনি আমার সমস্ত শরীরের উপর উঠেছিলেন, আপনার কাছ থেকে শিখছি। দেখেন তো আমায় কেমন লাগছে। কোলের ওপর থেকে উঠে দাঁড়িয়ে দেখাচ্ছে। গেট লস্ট। আলোর রাগ উঠলো, তাই আবার গিয়ে ভোরের কোলে উঠে বসলো। নো, গেট লস্ট, নাও গেট ইন। ভোরের ঠোঁটে হাত দিয়ে ভোর এবার রাগে ফায়ার। ভোর রাগে কিছু বলতে যাবে, তখনই আলো ভোরের ঠোঁট নিজের ঠোঁটে খুব শক্ত করে চেপে ধরে। ভোর কিছুই করতে পারছিল না, কারণ এমন কিছু হবে ভোর বুঝতেই পারেনি কখনো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়েছে। মর্নিং কিস এটা, আর সাহস দেখাতে আসবেন না। কি কি হয় আরো দেখতে থাকুন মেরি পিয়ারি বর। এই বলে আলো আসে নিজের ডেস্কে এসে হাফ ছেড়ে বাঁচলো মনে হয়। কত সাহস সঞ্চয় করে এইসব করলো, এগুলো ভাবতেই আলোর পশম দাঁড়িয়ে যাচ্ছে। আলো নিজের সাথে নিজেই বলছে, না, আলো ভয় পেলে চলবে না, তোকে আরো সাহসী হতে হবে। ওই রাক্ষসকে বশ করতে হবে, তোকে পারতেই হবে। তোর এই নরম চলাফেরা, নরম ব্যবহার, এগুলো সব সরিয়ে ফেলে সাহসী হতে হবে। কি পারবি না আলো? না, পারবো না। আজ যা করেছি এর শাস্তি কি হয় জানি না, হয়তো আমাকে মেরেই ফেলবে হাতের কাছে পেলে। নো আলো, নো, এইসব ভাবা যাবে না।
তুমি এখন দাজ্জাল বউ, রাক্ষসের রাক্ষসী। হাত পা কাঁপাকাঁপি সব অফ। সো মিশন স্টার্ট আলো, ব্রেভ গার্ল। নিজেই নিজেকে কাঁধে সাহসী হওয়ার জন্য হাই ফাই দিচ্ছে। এরপর ভোর আলোর ডেস্কে আসে। আমার ফাইলপত্র, কফি, এটা ওটা কিছুই টেবিলে নেই। আলো চোখ ছোট করে ভয় পেল, তবুও মনে মনে সাহস নিয়ে বলল, কফি খেতে হবে? আপনি জানেন না এটা? না মানে তখন যে লিপ কিস দিয়ে এলাম তাতে হয়নি? এরপরও কফি খেতে হবে? কিসটা খারাপ ছিল তাই না? আসুন একটু ভালো করে দিচ্ছি। বলেই চেয়ার থেকে উঠল। আমার কেবিনে আসুন। বলেই ভোর চলে গেল। আর আলো ভাবছে, রাগ না করে এটা বললো কেন? যাই দেখি। আলো ভোরের কেবিনে গেল। যাবার সাথে সাথে ভোর দরজা লক করে আলোকে দেওয়ালের সাথে জোরে চেপে ধরল। আলো ভয়ে চোখ বন্ধ করে ফেললো। চোখ খুলুন। আলো মিটিমিটি করে চোখ খুলল। আমার ব্যথা করছে, আটটা ছাড়ুন। ভোর আরো শক্ত করে ধরে। লাগুক ব্যথা, ব্যথা দেবার জন্যই তো। আপনার সাহস দেখে আমি অবাক। আপনি এসব করার সাহস কই পান? ভোর চৌধুরীকে স্পর্শ করার সাহস কই পান? আপনি আমার একজন সামান্য পিএ। আপনাকে চাকরি থেকে যে কোনো সময় বের করে দিতে পারি। এটা কি মাথা থেকে বের হয়ে গেছে? আপনাকে তো ভালো মেয়ে ভেবেছিলাম, কিন্তু আপনি এতটা বাজে জানতাম না। মন চাচ্ছে আপনাকে মেরে ফেলি এখানেই। হ্যাঁ, চাকরি থেকে বের করে দিন, তারপর আমি সংসার করব আর আপনি অফিস। পারফেক্ট পর্ব। আপনাকেও ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি তো একটা অবিবাহিত মেয়ের ইজ্জত হরণকারী। আর মারতে হবে না। আপনার ওই চোখ মুখ ঠোঁটে আমি মরেই গেছি। চুপ স্টুপিড, চুপ, একদম চুপ। বলেই আলোর হাত দুটো আরো শক্ত করে চেপে ধরলো। আর চোখ দুটো রাগে টকবক করছে। ভোরের আগে ফোঁসফোঁস নিঃশ্বাসে আলোর মুখের ওপর আছড়ে পড়ছে। আলো মনে মনে খুব ভয় পাচ্ছে, তবুও নিজেকে শক্ত করার চেষ্টা করছে। হাতেও অনেক ব্যথা পাচ্ছে, তবুও সাহস নিয়ে ভোরের দিকে তাকালো। ভোর ওকে অনেক কথা বলে যাচ্ছে। আলোর দিকে ভ্রুক্ষেপ নাই। আলো ভোরের ঠোঁটেই দেখছে। আর এমন একটা নেশা কাজ করছে আলোর। ভোরের মুখটা ওর মুখের কাছে আসতেই লাগলো, তাই আলো ওর নিজের মাথাটা একটু উঁচু করে ভোরের ঠোঁটে কিস করে দিল। ভোরের সাথে সাথে আলোকে ছেড়ে দূরে সরে যাচ্ছিল। আলো ভোরের কলার খপ করে ধরে নিজের ঠোঁটটা ডুবিয়ে দিল। ভোরের আলো আবার এভাবে ধরবে ভোরে একটুও বুঝতে পারেনি, তালো সামলাতে পারেনি। আলোর এই কাজে ভোর এবার রাগ অতিমাত্রায় বেড়ে গেল, তাই নিজেকে ছাড়িয়ে আলোর গালে কষে একটা চড় দিল। আলো গিয়ে নিচে পড়লো। আবার ভোর আলোকে টেনে তুলে ওর গালে কষে আর একটা থাপ্পড় দিল। আলো আবারও নিচে পড়ে গেল। এবার আলোকে টেনে আবার দেওয়ালের সাথে চেপে ধরলো, তবে এবার হাত না, গলা চেপে ধরেছে আলোর। তোর মতো ফালতু মেয়েকে এখানে মেরে ফেলবো আজ, মেরে ফেলে পুঁতে রাখবো মাটিতে। তোরে একটু আগে নিষেধ করলাম, আর সেই তুই আবার একই কাজ করলি। তোর যেন আজকের পর আর অফিসে না দেখি। যা, বেরিয়ে যা আমার অফিস থেকে। বলেই ভোর দরজা খুলে আলোকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল। আলো নিজের ডেস্কে কাঁদতে কাঁদতে চলে এলো। ভোরের থাপ্পড় আলোর ঠোঁট ফেটে রক্ত বের হয়েছে। খুব কাঁদছে আলো, খুব। আর এইদিকে ভোর নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে দেওয়ালে হাত দিয়ে পাঁচ দিচ্ছে। ভোরের যে হাতটা ফেটে রক্ত বের হচ্ছে সেই দিকে খেয়াল নেই, পাঁচ দিয়েই যাচ্ছে। এদিকে বলো চোখের পানি মুছে নিজেকে ঠিক করে ব্যাগটা নিয়ে চলে গেল। একটু পর মীরা ভোরের কেবিনে ঢুকে দেখে ভোরের কাণ্ড। দৌড়ে মীরা ভোরের হাত ধরে বলল, কি হয়েছে ভোর তোমার? তুমি কি করছো? তোমার হাত দিয়ে কত রক্ত পড়ছে দেখো। ভোর মীরাকে সরিয়ে দিয়ে অফিস থেকে বের হয়ে গেল। হাত দিয়ে রক্ত ঝরছে, তবু ওই অবস্থায় ড্রাইভ করছে। নিজেকে কন্ট্রোল করতে পারছে না ভোর। হঠাৎ ব্রেক কষল ভোর, কারণ সামনে ভিড় জমেছে। ভোর ভিড়ের পাশ দিয়ে আস্তে করে গাড়িটা চালিয়ে যাচ্ছিল, কিন্তু ভিড়ের দিকে চোখ দিতেই আলোর শাড়িটার মতো দেখলো। সাথে সাথে গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়লো। ভিড় ঠেলে ভেতরে ঢুকে দেখে আলো সেন্সলেস হয়ে পড়ে আছে। ভোর কিছু না ভেবে তাড়াতাড়ি আলোকে কোলে তুলে নিল, আর সবাইকে বলে উঠল, কে আপনি? ওনাকে এইভাবে তুলছেন কেন? ভদ্র মহিলাকে আপনি চিনেন? এত মানুষের এত প্রশ্নে ভোরের কান ঝালাপালা করে উঠল, আর রাগে জোরে চিল্লিয়ে বলেই ফেলল,
শি ইজ মাই ওয়াইফ। ভোর আলোকে গাড়িতে শুইয়ে দিয়ে তারপর ভোর এক টানে গাড়ি ড্রাইভ করে ওর নিজের বাড়িতে চলে এলো। আলোকে কোলে নিয়ে এসে সোফাতে শোয়ালো। ভোরের মা তো অবাক হয়ে বলল, কি রে ভোর, কে মেয়েটা, কি হয়েছে? আমার বিয়ে রাস্তায় সেন্সলেস হয়ে পড়ে গেছিল, তাই বাসায় নিয়ে এসেছি। বলেই ভোর ডক্টরকে কল দিল। ভোরের মা আলোর দিকে তাকিয়ে বলল, মেয়েটার গালে আঙ্গুলের ছাপ, কেউ মনে হয় মেরেছে। ইস, এইভাবে কেউ মারে? যারা অমানুষ তারা এইভাবে মারে। এত মায়াবী মুখটার উপর কি দয়া হলো না? বলেই ভোরের মা আলোর মাথাটা নিচের কোলে নিল। আর ভোর গিল্টি ফিল করলো। একটু পর ডক্টর এলো। আলোকে দেখে চেক আপ করে মেডিসিন নিল আর ভোরের হাতটা ব্যান্ডেজ করে চলে গেল। তোর হাতে কি হয়েছিল? সামান্য কেটে গেছে, ও কিছু না। সামান্য? এত রক্ত বের হয়েছে আর এটা সামান্য? এখন তো ব্যান্ডেজ করেছি, তাই না? এখন এ নিয়ে আর কথা না। আমি তো প্রথমে খেয়ালই করিনি তোর হাত। এর মধ্যে আলো আস্তে করে নড়ে উঠল আর বলে, বাবা বাবা বাবা। চোখ খুলো মা আস্তে করে। আলো আস্তে করে উঠে বসলো ভোরের মায়ের দিকে তাকিয়ে। আমি কোথায়? আমার বাবা কোথায়? তুমি তোমাদের স্যারের বাসায়, আমি ভোরের মা। আমার কি হয়েছিল? আমি এখানে কেন? আপনি রাস্তায় সেন্সলেস হয়ে পড়ে গেছিলেন, আমি নিয়ে এসেছি আপনাকে দেখে। আলোর সামনে তাকিয়ে ভোরকে দেখে আলো ভোরের মায়ের কাছে আরো ঘেঁষে বসে জড়িয়ে ধরলো। আন্টি ওনাকে চলে যেতে বলেন, উনি আমাকে খুব মেরেছিল, আবার মারার জন্য এদিকে আসছে। মানে তোমার গালের আঙ্গুলের ছাপগুলো ভোরের হাতে? ছি ভোর, ছি, তুই এতটা অমনুষ্যর মতো কাজ করলি আমার ছেলে হয়ে? কেন মেরেছি তা তুমি জানো? কেন মেরেছিস বল? কি এমন অপরাধ করেছে মেয়েটা যে তুই এভাবে মেরেছিস? দেখ, মেয়েটা তোকে দেখে এতটাই ভয় পেয়েছে যে আমাকে কিভাবে ভয়ে জড়িয়ে ধরেছে। বল কি করেছে ও? আমি বলছি আন্টি, আমি ওনাকে আলো থেমে যায় আর ভোর রাগে লুকে আলোর দিকে তাকায়। কি 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 বলো মা? কিছু না আন্টি, কিছু না। কিছু না করলে এভাবে মেরেছে কেন? বল ভোর, কেন মেরেছিস বল, জবাব দে। ভোরকে এত প্রশ্ন করছে ভোরের মা, আর ভোর কোনো উত্তর দিতে পারছে না দেখে আলোর খারাপ লাগলো। তাই আলো মুখ ফুটে বলেই ফেললো, আমি স্যারকে জোর করে কিস করেছিলাম, তাই মেরেছে। কি? কেন? এবার আলোর রাগ উঠলো অনেক। তাই কি করব বলুন আন্টি, ওই যে মীরা ডাইনি আছে না, ও সারাক্ষণ আমার বরের চারপাশে ঘুরঘুর করে, তাই। তোমার বর কে? কে আবার? আপনার ছেলে। বলেই আলো মুখে হাত দিল। ইস, কি বলে ফেললো। আর তোর রক্ষা নাই আলো। ভোর, ও যা বলছে সত্যি? ভোর নিশ্চুপ হয়ে আছে। কি হলো ভোর বল? ভোর কিছু বলছে না। আমি কিছু জিজ্ঞেস করেছি ভোর তোকে। ভোর আর চুপ থাকতে পারলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি যা বললেন সব সত্যি। বলে ভোর সোফাতে ধপ করে বসে পড়লো। হাত মাথায় দিয়ে নরম কণ্ঠে বলল, সরি মা, এক্সট্রিমলি সরি। আসলে সেদিন সিঙ্গাপুরে। সব ঘটনা বলে দিল ওর মাকে সেদিনের। এবার শায়লা চৌধুরী ধপ করে বসে পড়ল। একদম চুপ হয়ে গেল, চারিদিক নিস্তব্ধ। আলো কাঁদছে, ভোর মাথা নিচু করে আছে, শায়লা চৌধুরীও চোখ বেয়ে পানি ঝরছে। আলো আস্তে করে উঠে চলে যাচ্ছিল, এমন সময় শায়লা চৌধুরী আলোর হাতটা ধরলো। কোথায় যাচ্ছ? বাসায়। বাবা হয়তো টেনশন করছে। তোমার বাবার ফোন নাম্বারটা বলো তো। কেন? বলো বলছি। 017। শায়লা চৌধুরী নম্বরে কল দিয়ে বাগানে চলে গেল। আলোকে বলে গেল সোফাতে বসতে। আলো গিয়ে সোফায় বসে আছে ভোরের দিকে তাকিয়ে। ভোর সেই নিচেই তাকিয়ে আছে। 15 মিনিট পর শায়লা চৌধুরী ভেতরে এসে, আলো, আমার সাথে উপরে আসো। ভোর, তুইও আয়। কেউ কিছু না বলে শায়লা চৌধুরী পেছনে পেছনে গেল। শায়লা চৌধুরী ওনার রুমে নিয়ে গেল। তারপর আলমারি খুলে একজোড়া বালা বের করলো। বালাজোড়া নিয়ে আলোর সামনে গিয়ে, আলো, তোমার হাত দেখি। কেন? এত কেন কেন করো কেন? দাও বলছি। আলো হাত জোড়া সামনে এগিয়ে দিল আর শায়লা চৌধুরী বালাজোড়া আলোকে পরিয়ে দিল।
আজ থেকে তুমি চৌধুরী পরিবারের একমাত্র পুত্রবধূ। আমি তোমাকে আমার পুত্রবধূ হিসেবে স্বীকার করলাম। মা, তুমি এগুলো কি করছো? আমি ওনাকে ডিভোর্স দিয়ে দিব। বলেই ভোর আলোর হাত থেকে বালাজোড়া খুলতে গেল, আর সাথে সাথে শায়লা চৌধুরী ভোরের গালে এক চড় বসিয়ে দিল। মা, তুমি আমাকে মারলে? হ্যাঁ, মেরেছি। আমার সিদ্ধান্তের উপর তুই কথা বলিস কোন সাহসে? তোর ভুলের মাসুল এটা। আলোর এই বাড়িতেই বউ আজ থেকে, এটা তুইও মেনে নে। ভোর আর ওখানে দাঁড়ালো না, বের হয়ে গেল ওখান থেকে। আলো নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে কাঁদছে। শায়লা চৌধুরী খেয়াল করলো, আলোকে জড়িয়ে ধরলো। আলোকেও শায়লা চৌধুরী জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। হয়েছে, আর কাঁদতে হবে না, এখন যাও ফ্রেশ হয়ে নাও। শায়লা চৌধুরী একটা শাড়ি আলোকে দিল। আলো করুণ কণ্ঠে তাকিয়ে বলল, আমি শাড়ি পরতে পারি না। তুমি তো শাড়ি এখনো পরে আছো। পার্লার থেকে পরে আসছি। আচ্ছা, আমার ওয়াশরুমে যাও, আমি শাড়ি পরিয়ে দিব। আলো শায়লা চৌধুরীর দিকে তাকিয়ে আছে। শায়লা চৌধুরী বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? আমার মাও আজ বেঁচে থাকলে হয়তো আপনার মতোই হতো। তোমার মা নেই? না, সে ছোটবেলায় ক্যান্সারে মারা গেছেন। বাবাই আমার সব। ও, আমি তোমার মা না? মা? মা। আলোর সাথে সাথে শায়লা চৌধুরীকে আবার জড়িয়ে ধরে কান্না করলো। ইস, মেয়েটা কিভাবে কাঁদছে দেখো। যাও ফ্রেশ হতে যাও, তা না হলে কিন্তু মাইর দিব। আলো একটু মুচকি হাসে ওয়াশরুমে চলে গেল। 20 মিনিট পর বের হলো। তারপর শায়লা চৌধুরী সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। এখন রাত 11টা ছুঁই ছুঁই, কিন্তু ভোরের কোনো খোঁজ নাই। ফোনটাও অফ। আলো কিছুক্ষণ আগে ওর বাবার সাথে প্রায় 30 মিনিট কথা বলল। এখন আলোর টেনশন হচ্ছে। শায়লা চৌধুরী পায়চারি করছে। মা, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি জেগে আছি। না মা, ও না আসলে চিন্তায় ঘুম হবে না। আপনার শরীর খারাপ করবে, আমি আছি তো। আপনি প্লিজ যান, আর না করবেন না। এক প্রকার জোর করে শায়লা চৌধুরীকে আলো পাঠিয়ে দিল। রাত 1টা প্রায়, ভোর এখনো আসেনি। আলো অপেক্ষা করতে করতে ড্রয়িং রুমের সোফাতেই ঘুমিয়ে পড়েছে গুটিসুটি দিয়ে। সকালে আজানের শব্দে আলোর কানে যায় আর ঘুমটাও ভেঙে যায়। আলো উঠে বোঝার চেষ্টা করছে ও কোথায় আছে। সব মনে পড়তেই দৌড়ে উপরে গেল, দেখে ভোর শুয়ে আছে বেডে। আলোর মনে শান্তি ফিরল। আলো অজু করে নামাজ পড়তে ভোরের মাকে ডাকতে গেল। গিয়ে দেখে শায়লা চৌধুরী নামাজ পড়ছে। দেখে আলোর ভালো লাগলো। আলো গিয়ে বেডে আসলো। ভোরের মা নামাজ শেষ করে আলোকে দেখে বসা। ভোর ফিরছে? কখন ফিরেছে জানি না, রুমে গিয়ে দেখি উনি ঘুম। আচ্ছা মা, যাও আর একটু ঘুমিয়ে নাও, তোমার শরীর এমনিতেই দুর্বল। আচ্ছা মা। আলো রুমে গিয়ে ভোরের পাশেই ঘুমালো। সকাল 8টা। আলোর ঘুম ভাঙলো। এখন উঠে ফ্রেশ হয়ে অফিসে যেতে হবে। তাই উঠবে, কিন্তু উঠতে পারছে না, কারণ ভোর আলোকে জড়িয়ে ধরেই শুয়ে আছে। আলো খুব ভালো লাগছে, কিন্তু এত ভালো লাগলে চলবে না। তাই স্যার, 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 স্যার। কি হইছে? কি হইছে? ভোরের ধরফর করে ওঠা দেখে আলোর প্রচন্ড হাসি পেল। তাই খিলখিল করে হেসে উঠল। ভোর এবার নোটিশ করলে আলো ওকে এইভাবে ডাকলো। ভোরের খুব রাগ উঠল। ওভাবে আমাকে ডাকলেন কেন? আসতে ডেকেছিলাম, আপনি শোনেননি, তাই জোরে ডাকতে বাধ্য হয়েছি। কেন ডেকেছেন? আমি কি কোলবালিশ? আমাকে কোলবালিশের মতো জড়িয়ে ধরেছিলেন কেন? লজ্জা করে না? বাহ আলো, বাহ। আপনাকে জড়িয়ে ধরেছি মানে? আর আপনি আমার বেডে কেন? এটা আমারও বেড, এটা আমারও রুম। আমি এবারের পুত্রবধূ, আর আপনার বউ। বউ? মাই ফুট। বউ, ইওর কলিজা। ভোরকে ফ্লাইং কিস দিয়ে আলো ওয়াশরুমে চলে যায়। শাওয়ার নিল আলো, কিন্তু পড়লো বিপদে। ওর কোনো ড্রেস তো এই বাড়িতে নাই, আর শাড়িও ওর শাশুড়ির রুমে। এখন কি পরে বের হবে আলো? বাথ টাওয়ালটা পেঁচিয়ে বের হলো। ভোর বেডে বসেছিল। আলোকে এইভাবে দেখে আলোর দিকে তাকিয়ে রইল। আলোর লজ্জা করছে, কিন্তু কিছু করার নাই। লুচ্চা, এইভাবে তাকিয়ে আছেন কেন? বাথটাওয়ালে প্রথম দেখছেন আমাকে? এভাবে আসছেন কেন? একজন পুরুষের সামনে এভাবে কেউ আসে? আপনি আমার বর, ওকে? আর আমার তো কোনো ড্রেসে বাড়ি নাই, আর মায়ের রুম থেকে শাড়ি নিয়ে আসতেও ভুলে গিয়েছি। এখন আমি কি করব? কেন এইভাবেই থাকেন? আলো বেডের উপর উঠে দুম করে ভোরের কোলে বসে পড়ল। নিন, ভালো করে দেখুন।
আপনি আবার আমার কোলে বসেছেন? শাহ ভোর আর কিছু বলতে পারলো না। আলো ভোরের ঠোঁট জোড়া দখল করে বসে। কিছুক্ষণ পর আমাকে কিছু বললে বা মারলে আমি মাকে বলে দিব, তখন বুঝবেন। আমি মাকে ভয় পাই না। নামুন কোল থেকে। হুম, নামবো না। মাকে ভয় পান না, ভালোবাসেন তো, তাতেই হবে। বলে ভোরকে জড়িয়ে ধরে। ভোর নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ভোর আলোকে দেখে পুরো শকড, কারণ আলো ভোরের একটা শার্ট পরেছে, পাটা পুরো উন্মুক্ত। ভোরকে আলো দেখে। আপনার শার্টে আমাকে লাগছে, যদিও ছোট হয়ে গেছে। সো সেক্সি। আলো ভোরের কথাটা শুনে এক লাফে বেডে উঠে বসে, বিছানার চাদরটা টেনে নিল। চুপটি করে বসে রইল আলো। ভোর আলোর কাছে এসে বসলো। দেখতে দিন, বেডশিটটা জড়িয়ে নিলেন কেন? আলোর দিকে ভোর ঝুঁকে যাচ্ছে, সাথে সাথেই আলো বলল, স্যার, কি হয়েছে? ঘোড়া কেটে উঠে দাঁড়ালো। অফিসে যাবেন না? যাব না তো কি করব? আপনাকে বসে বসে দেখব? ও মা, সত্যি? প্লিজ স্যার, আজ আর অফিসে যেতে হবে না, আমাকেই দেখেন, আমি ধন্য মনে করব নিজেকে। প্লিজ স্যার। স্টুপিড। বলে ভোর রেডি হতে ওয়াশরুমে চলে গেল। আর আলো শার্টের উপর বেডশিট জড়িয়ে শাশুড়ির রুমে গেল। শাশুড়ির রুমে ঢুকতেই আলোকে এইভাবে দেখে শায়লা চৌধুরী হেসে দিল। আর আলো মুখটা গোমরা করে দাঁড়িয়ে রইল। থাক থাক, আর মন খারাপ করতে হবে না। আলমারি থেকে একটা শাড়ি বের করো তোমার পছন্দ মতো। আলো গিয়ে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে কোনো মতে পেঁচিয়ে বের হলো। তারপর শায়লা চৌধুরী সুন্দর করে পরিয়ে দিল। আলো খুশিতে গদগদ হয়ে শাশুড়িকে জড়িয়ে ধরলো। শাশুড়িও মুচকি হেসে আলোর কপালে একটা চুমু দিল। তারপর বউ শাশুড়ি মিলে নাস্তার টেবিলে গেল। নাস্তার বাহিরে কাজে কুসুম মেয়েটা আগেই করে রেখেছে। কুসুম সকালে আসে আর রাতে চলে যায়। এর মধ্যে ভোরও চলে আসে। আলো ভোরের দিকে তাকিয়ে পুরো ফিদা হয়ে গেছে, কারণ ভোরকে খুব হ্যান্ডসাম লাগছে। হালকা বাঙ্গি কালারের শার্টে ভোরের খাওয়া শেষ হয়ে উঠে চলে যাচ্ছিল। স্যার, কি? একটু দাঁড়ান। বলে আলো শাড়িটা একটু উঁচু করে ধরে এক দৌড়ে উপরে গিয়ে নিচের ব্যাগ আর ফোনটা নিয়ে নামলো। চলুন স্যার এবার। আপনি কোথায় যাচ্ছেন? আপনার সাথে অফিসে। মা, আমি স্যারের সাথে চলে যাচ্ছি অফিসে, টাটা। আচ্ছা, সাবধানে যাস তোরা। আপনাকে না গতকাল বললাম আমার অফিসে যেন না দেখি? আপনার চাকরি চলে গেছে। মা। আলোর চাকরি যায়নি, ওকে নিয়ে যা ভোর। ভোর একটা বিরক্তিকর ভাব নিয়ে হাঁটা দিল। থ্যাংক ইউ মা, আই লাভ ইউ। পাগলি কোথাকার। আলো আর না দাঁড়িয়ে এক দৌড়ে গাড়িতে গিয়ে বসলো। ভোরের বাসার আগেই ভোর গিয়ে ড্রাইভিং সিটে বসলো। 2 মিনিট হয়ে গেছে, ভোর গাড়ি স্টার্ট দিচ্ছে না। তাই কি হলো, গাড়ি স্টার্ট দিচ্ছেন না কেন? বাঁকা চোখে ভোরের দিকে তাকিয়ে। আপনার সিট বেল্ট লাগাননি? সামনের দিকে তাকিয়ে। আপনি লাগিয়ে দিন। মনে মনে বললাম, বাহ বাহ, এত খেয়াল। কেন, আপনি পারেন না? পারি, কিন্তু আজ থেকে লাগাবো না। আর নিজের হাতে আপনি লাগিয়ে দিলে দিন, তা না হলে থাক। ঝাঁকে ঝুঁকি লেগে মাথা নাক মুখ ফাটুক, আমার আপনার কি? ধুম মেরে গেল। ভোর অসহ্য একটা ভাব নিয়ে আলোর সিট বেল্ট লাগিয়ে দিচ্ছে। ভোরের চুলের স্মেলটা আলোকে ভোরের প্রতি টানছে। ভোর বেল্ট লাগিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করলো। স্যার, আপনাকে একটা কিসি দিতে মন চাচ্ছে। স্টুপিড। না মানে, আপনি সিট বেল্ট লাগিয়ে দিলেন, তার পারিশ্রমিক হিসেবে দিতে চেয়েছিলাম। জানেন তো, শ্রমিকের ঘাম শুকানোর আগে তাকে তার পারিশ্রমিক দাও, এটা। তাই আমিও আপনার পারিশ্রমিক দিতে চেয়েছিলাম, নিলেন না। আমি ড্রাইভ করছি, আপনার সব ফালতু বকবক একটু অফ করলে ভালো হয়। আচ্ছা। আধা ঘন্টার ভেতরে ওরা অফিসে ঢুকলো। আলো নিজের ডেস্কে গেল আর ভোর ওর কেবিনে গেল। একটু পরেই মীরা ভোরের কেবিনে চলে এলো। ও ভোর ওর কেবিনের জানালার পাশে দাঁড়িয়েছিল, আর মীরা গিয়ে ভোরের পাশে দাঁড়ালো। কেমন আছো? গুড, তুমি? গুড। আজ কিন্তু তোমাকে সেই লাগছে। শার্টের কালারটা আমার খুব প্রিয়। ওমা, তাই মীরা? শুধু শার্টের কালার প্রিয় স্যারের? স্যার কি প্রিয় না? খোঁচা মেরে কথাটা বললো আলো। ভোরের কেবিনে ঢুকে দেখে মীরাকে। হোয়াই নট, আই লাইক হিম অলসো। আজ থেকে ওনার আশেপাশে যত কম আসবেন ততই আপনার জন্য ভালো মীরা। আমি ভোরের কাছে আসবো কিনা সেটা বলার তুমি কে?
হু আর ইউ? আই এম হিজ পিএ। এবার আপনি যেতে পারেন, কাজে মন দিন। ভোর, তুমি চুপ যে, কিছু বলো। মীরা, আপনাকে যেতে বলেছি আমি। মীরা একটা রাগী ভাব নিয়ে বের হয়ে গেল আর ভোর পাশের সোফাতে বসে পড়লো। আলো হাতের ফাইলপত্র টেবিলে রেখে শাড়ির আঁচল কোমরে গুজে টেবিল গোছাচ্ছে আর বলছে, বউ আছে তাতে হয় না, অন্য মেয়ে লাগবেই। এই মেয়েটাও খুব নির্লজ্জ। একটা পুরুষের গায়ে এত ঘেঁষে কেন, অবিবাহিত মেয়ে হয়ে তাও। আর উনিও মজা নেয়। ভোর শুধু শুনছে আর দেখছে, কোনো উত্তর দেয় না। আলো টেবিলটা ঠিক করে কফি নিয়ে আসতে চলে গেল। ভোর গিয়ে টেবিলে বসলো। একটু পর কফির মগটা ভোরের হাতে ধরিয়ে দিল, কিন্তু সাথে আবারও নিল ভোরের হাত থেকে, নিয়ে একটা চুমুক দিল। তারপর, ঠিক আছে নিন। আমি আপনার মুখ দেওয়াটা খাবো? আমার ঠোঁট খেতে পারেন, আর এটা খেতে পারবেন না। আপনি জোর করে খাওয়ান ওটা। কোনটা? ভোর আর কিছু না বলে কফিটা নিয়ে চুমুক দিল। কফির টেস্টটা আজ একটু অন্যরকম লাগছে কেন? কেমন হয়েছে কফি স্যার? বাজে। আলো ধূপ করে গিয়ে ভোরের কোলের উপরে বসে পড়ে। সত্যি করে বলুন কেমন হয়েছে, তা না হলে কিন্তু চুমু দিয়ে দিব। ভালো। উঠুন কোল থেকে, এটা অফিস। আলো ভোরের কপালে একটা চুমু এঁকে দিয়ে উঠে সামনের চেয়ারে বসলো। দুজনেই ফাইলপত্র চেক করছিল। হঠাৎ ভোর টের পেল ওর পায়ের ওপরে আলতো পা রাখছে। ভোরের রাগ হলো। কি হচ্ছে এটা? কোনটা? আমার পায়ের উপর আপনার পা রেখেছেন কেন? মন চাইছে। এখন কি আমার পা ভেঙে দিবেন? আমিও মাকে বলে দেব। পাইছে এক মা। উফ, অসহ্য। ভোর নিজেই ওর পা সরিয়ে নিল আর আলো মুখ টিপে হাসছে আর শাশুড়িকে ধন্যবাদ দিচ্ছে। লাঞ্চের সময় হয়ে গেছে, তাই আলো লাঞ্চ দিয়ে আসার জন্য বাহিরে গেল। আজ আর ভোরের একার লাঞ্চ না, আলোরও আছে। আলো লাঞ্চ রেডি করলো আর ভোর ফ্রেশ হয়ে খেতে বসলো। আলোর মাথায় ভূত চেপে ভোরের হাতে খাবার জন্য, তাই ভোর নিজের মুখে ভাত দিবে, তখন আলো ভোরের হাতটা টেনে নিজের মুখে পুরে নিয়ে খাবারটা খেয়ে ফেলে। ভোরের খুব রাগ হলো, তাই উঠতে যাবে, তখন আলো ভোরের কাঁধে হাত দিয়ে ভোরকে চেপে ধরে। খাবার রেখে উঠতে হয় না, আর খাবো না, তাড়াতাড়ি খেয়ে নিন। সরি। ভোর কিছু না বলে খেতে বসলো। লাঞ্চ শেষ করে ভোর সোফাতে শুয়ে রেস্ট নিচ্ছে আর আলো সব গুছিয়ে রেখে দিল। আপনি লাঞ্চ করবেন না? না, খিদে নেই। ও ওকে। আর কোনো কথা না বলে আলো নিজের ডেস্কে চলে এলো ফাইলপত্র নিয়ে। বাকি টাইমটা নিজের ডেস্কেই ছিল আলো। অফিস শেষে প্রতিদিনের মতো আলো ভোরের কেবিনে যায় না, আজ আর কিছু ফেলে যায়নি। আলো নিচে গিয়ে দেখে ভোর সে মীরার সাথে দাঁত কেলিয়ে কথা বলছে। আলো প্রচন্ড রাগ হলো, তাই আলো গিয়ে ভোরের হাত টেনে নিয়ে চলে যাচ্ছে। ভোর কিছু বুঝে ওঠার আগেই, মীরা তো কি বলবে তার আগেই আলো ভোরকে নিয়ে গাড়িতে উঠলো। গাড়ি স্টার্ট দিন। রাগী লুকে ভোরকে বলে মীরার দিকে একটা অগ্নি দৃষ্টি দিল। ভোর কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। আমার সিট বেল্ট লাগাবে কে? নিজে লাগান। লাগিয়ে দিন। বাইরে তাকিয়ে বলল। ভোর গাড়ি থামিয়ে বেল্ট লাগিয়ে দিল। মীরার সাথে এত হেসে হেসে কথা বলেন কেন? কই আমার সাথে তো বলেন না। শি ইজ মাই ক্লাসমেট, মাই স্টাফ অ্যান্ড অ্যান্ড হট। লুচ্চা, বউ থাকতে অন্য মেয়েকে হট বলে, অসভ্য। বউ? আপনার হাসিটা সো নাইস। আজাইরা। শুনুন, শপিং এ যাব। কেন? আমার কয়টা ড্রেস কিনতে। ও আচ্ছা, তবে এখানে নেমে রিক্সা নিয়ে চলে যান। গাড়ি যেন শপিং মলের সামনে থামে। ভোর আর কিছু বলল না, শুধু ভাবছে এই মেয়েটা একটা মাসে এত চেঞ্জ কি করে হলো? কত নরম ভদ্র ছিল সেই মেয়ে, এখন কিনা কত চঞ্চল আর বেহায়া হয়েছে। কিন্তু শুধু আমার সাথে এমন করে, অন্য সবার সাথে তো সেই আগের আলোই আছে। নিশ্চিত এই মেয়ের মাথায় সমস্যা আছে। উফ। ভোর গাড়ি শপিং মলের সামনেই থামায়। আলো গাড়ি থেকে নেমে দেখে ভোর গাড়িতেই বসে আছে। কি হলো, নামুন। আমি নামবো কেন? আমার সাথে শপিং এ যাবেন, চলুন। না। আলো সোজা গিয়ে গাড়ির দরজা খুলে ভোরকে টানতে টানতে বের করলো। তারপর নিয়ে গেল। আলোর ড্রেস দেখছে আর ভোর একপাশে দাঁড়িয়ে বিরক্ত বোধ করছে। আলো কয়েকটা ড্রেস নিয়ে ভোরের কাছে আসছিল কাউন্টারে গিয়ে বিল দেবার জন্য, কিন্তু এসে দেখে ভোরকে দুইটা মেয়ে ঘিরে আছে। আর একটা মেয়ে কোথায় এসেই ভোরকে হালকাভাবে জড়িয়ে ধরে হাই ফাই দিল।
আর ভোরও। এবার তো আলোর রাগ প্রচন্ড বেগে উঠে গেল। আলো ভোরের কাছে এসে শপিংগুলো ভোরের হাতে ধরিয়ে দিয়ে, নির্লজ্জ মেয়েরা ছেলে দেখলেই জড়িয়ে ধরতে হবে? চুপ বেয়াদবগুলো! আমার বরের আশেপাশে আর কোনো দিন দেখলে তাদের খবর বানিয়ে দিব। ভাগ এখান থেকে। মেয়েগুলো অপমান বোধ করলো, চলে গেল। আর ভোর আলোর দিকে হাঁ করে তাকিয়ে আছে। আলো ভোরের দিকে, লুচ্চা কোথাকার, মেয়ে দেখলে ঝাঁপিয়ে পড়ে। আমি ঝাঁপিয়ে পড়ি? আমি তার বড় প্রমাণ। ভোর রাগ করে শপিংগুলো নিয়ে কাউন্টারের দিকে হাঁটা দেয়। আলো পেছন পেছন যায়। 1,13,072 টাকা স্যার। পেমেন্ট করেন। আমি পেমেন্ট করতে যাব কেন? আপনার বউয়ের জিনিস আপনি করুন। ভোর বুঝছে এই মেয়ের সাথে কথা বললে নিশ্চিত পেঁচা লাগবে, তাই নিজেই পেমেন্ট করে দিয়ে হাঁটা দিচ্ছিল। ওই কোথায় যাচ্ছেন? এগুলো নিবে কে? আপনি, আপনার জিনিস আপনি নিন। এগুলো তো আপনার বউয়ের জিনিস, আমি টানতে যাব কেন? আজব! বলেন তো কাউন্টার ভাইয়া, এগুলো ওনার বউয়ের, আমি কেন টানবো? আপু, উনি আপনার কে? হাজবেন্ডের। ওনার বউ কয়টা? আমি তো জানি একটাই, আর আমি সেটা। এখন ফাঁক ফুকরে যদি আর কেউ থাকে তা আমি আর জানি না। ভোর আলোর কথা শুনে রেগে গজগজ করতে করতে শপিংগুলো নিয়ে হাঁটা দিল। দেখলেন কাউন্টার ভাইয়া কিভাবে শায়েস্তা করলাম? বাই। শপিং মলের বাইরে বের হয়ে দেখে ফুচকা। আলো তো সেই খুশি, দৌড়ে ভোরকে টানতে টানতে ফুচকার দোকানের সামনে নিয়ে গেল। মামা 1 প্লেট ফুচকা দিন, অনেক ঝাল দিয়ে। উফ, আমাকে কেন এনেছেন এখানে? এসব খাবার আমার একদম পছন্দ না। আমার পছন্দ, আমি খাবো, আপনি পাশে দাঁড়িয়ে থাকুন। ফুচকা দিল অনেক ঝাল দিয়ে। আলো খাচ্ছে আর মজা মজা করছে। এসব শেষ, আর একটা আছে ফুচকা, ওইটা হাতে নিয়ে ভোরকে জোর করে খাইয়ে দিল। ভোর তো ঝালে হাঁসফাঁস করছে। বিলটা কোনো মতে দিয়ে দৌড়ে গাড়িতে গেল পানির জন্য। আলো গেল, কিন্তু গাড়িতে পানি নাই। ঝালে ভোরের চোখ মুখ দিয়ে পানি ঝরছে। শেষে গাড়ির এসি অন করে দিয়েছে, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। স্যার সরি, আমি বুঝিনি আপনার এতটা ঝাল লাগবে। ভোর আলোর দিকে তাকিয়ে আলো কিছু বুঝে ওঠার আগেই ভোর আলোর ঠোঁটে ঠোঁট চেপে ধরলো, খুব শক্ত করে ধরেছে। আলো তো পুরো ফ্রিজড, নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়েছে আলোর, তবুও করছে। পাক্কা 10 মিনিট পর ভোর আলোকে ছেড়ে দিল। এখন একদমই ঝাল নাই। আলো লজ্জায় অন্যদিকে ফিরে বাহিরে তাকিয়ে আছে। কেউ কোনো কথা বলছে না। ভোর গাড়ি স্টার্ট দিল, কিন্তু সাথে সাথেই থামিয়ে দিল। কি? পুরোটা বলতে পারেনি, তার আগেই ভোর আলোর সিট বেল্ট লাগিয়ে দেয়। আলো মনে মনে খুব খুশি হয়। 20 মিনিট পরে ওরা বাসায় পৌঁছায়। বাসায় গিয়ে শায়লা চৌধুরীর জন্য যে একটা শাড়ি এনেছিল সেটা দিল। শায়লা চৌধুরী বেশ খুশি। ভোর আগেই রুমে চলে গেছে। আলো শাড়ির রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। ভোর ওয়াশরুম থেকে বের হয়নি এখনো। আলো একটা সুতির হালকা 3 পিস নিয়ে আর সব ড্রেসগুলো আলমারিতে রেখে দিল। একটু পর ভোর বের হলো, শুধু একটা টাওয়াল পরে। আলো তো ভোরের দিকে হাঁ করে তাকিয়েই রইল। ভোরের ছোট্ট ছোট্ট চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কি বডি! আলোকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি এভাবে শুধু টাওয়াল পরে এসেছেন যে? আপনি বাথ টাওয়েল পরে বের হতে পারলে আমি কেন পারবো না? মানুষটা তো সুন্দর দেখতে, কেন উফ, ছুঁয়ে দিতে মন যাচ্ছে। আলো আস্তে আস্তে ভোরের কাছে গিয়ে ভোরের বুকের ওপরে বিন্দু বিন্দু পানি, তার ওপর হাত রাখলো। ভোর কিছু বলছে না। কত সুন্দর একটা বুক, কিন্তু একটা পশমও নাই। এই জন্যই আপনি এত পাথর। বুকে কোনো ভালোবাসা নাই। বুকে যাদের পশম থাকে তাদের অনেক মায়া থাকে। বলে আলো ভোরকে ক্রস করে ওয়াশরুমে চলে গেল। আর ভোর ভাবছে, অদ্ভুত এই মেয়ে। 11টা প্রায়। ডিনার করে যে যার রুমে চলে গেল। আলো সবকিছু গুছিয়ে রেখে রুমে এলো। ভোর বেডে বসে ফোন টিপছে। আলো ওয়াশরুম থেকে এসে ধূপ করে ভোরের কোলে উঠে বসলো। কি হচ্ছেটা কি? আপনি যখন তখন এভাবে কোলে বসেন কেন? আমার এসব একটু ভালো লাগে না। আমাদের অনেকেরই অনেক কিছু ভালো লাগে না, তবুও আমাদের কিছু করার থাকে না। যেমন সিঙ্গাপুরে আপনি যা করেছিলেন সেটা আমারও সেদিন ভালো লাগেনি, কিন্তু দেখুন সেই আমি কোথায় আপনাকে ঘৃণা করব তা না, উল্টো প্রচণ্ড ভালোবেসে ফেলেছি বিয়ের পর। তাই আমার এইসবও আপনার ভালো লাগাতে হবে। এখন তাড়াতাড়ি আপনার টি শার্টটা খুলুন। বলেই ভোরের টি শার্ট ধরে টানাটানি। উফ, টি শার্ট খুলবো কেন?
খুলতে তো হবেই, আমি যখন চাচ্ছি তবে তো খুলতেই হবে। কুইক। এবার কিন্তু আপনি লিমিট ক্রস করছেন। আমার বরের সাথে করেছি, আপনার কি? খুলতে বলছি, খুলুন। আমি কিন্তু আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। বাধ্য হবেন কেন? আমি আপনার বউ, আমার গায়ে যখন খুশি তখন হাত রাখতে পারেন। তবে যদি সেই রাখায় আমি ব্যথা পাই তো সোজা মায়ের কাছে বিচার দিতে চলে যাব। কি ভাবেন নিজেকে? আপনার বউ, নিন খুলুন বলছি। অবশেষে টি শার্টটা খুলেই নিল আলো। তারপর ওয়াশরুমে চলে গেল। একটু পর টি শার্টটা পরে আলো ওয়াশরুম থেকে বের হলো। ভোর তো পুরাই থ। আপনি এটা পরেছেন কেন? আজ থেকে আপনি বাসায় এসে যে টি শার্টটা পরবেন ওটা খুলে ঘুমাবেন, ওটা পরে আমি ঘুমাবো। তাহলে আমি কি পরে ঘুমাবো? আপনি খালি গায়ে ঘুমাবেন আর আমি আপনার বুকে ঘুমাবো। তাহলেই তো আর খালি গা ফিল হবে না। আপনার কি ড্রেস নেই যে আমার টি শার্ট পরে ঘুমাবেন? বেশি কথা বলেন তাই না? যত সব। বলেই ভোর বুকের উপরে মাথা দিল জোর করে। এদিকে ভোর পড়েছে মহাজালায়। নিজের রাগকে কত কষ্টে কন্ট্রোল করে। কিছু বললেই তো শায়লা চৌধুরীকে বলে দিবে, সেই কারণে কিছু বলতেও পারে না। বুকে শোবার 10 মিনিট পর উফ, এভাবে ঘুমানো যায়? মাথাটা একটু উঁচু করে ভোরের দিকে বিরক্তির ছাপ দিয়ে তাকিয়ে। কি হয়েছে আবার? আমাকে জড়িয়ে ধরছেন না কেন? আমার বুঝি ভয় লাগে না? কিসের ভয়? ভূতুরে। যদি ভূত আমাকে টেনে নিয়ে যায়, জড়িয়ে ধরুন। ও গড, আমি পাগল হয়ে যাব এই মেয়ের জন্য। পাগল হতে হবে না, আপাতত জড়িয়ে ধরুন। পারবো না। কেন পারবেন না? 10 মিনিট ধরে কিস তো ঠিকই করতে পেরেছিলেন, এখন জড়িয়ে ধরলে কি হবে? ভোর এক প্রকার লজ্জা পেয়ে জড়িয়ে ধরলো। তবে একটা বিরক্তি, একটা ভাব আছে। আলো এবার মনে মনে খুশি হয়। চুপটি করে ভোরের বুকে শুয়ে পড়লো। 5 মিনিট যেতে না যেতে স্যার। বুকে শুয়েই বলল, স্যার। একটু নড়ে বলল, উফ, আবার কি? তখন আমাকে যে কিস করেছিলেন কেমন ছিল সেটা? স্টপ দিস, ঘুমান। না, আগে বলুন কেমন ছিল। উফ, জানি না। বলুন না স্যার। জানি না বলছি না। ওকে, জানাচ্ছি। বলে আলো ভোরের ঠোঁট নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ভোর কেন যেন কিছুই বলতে পারলো না, কিন্তু তারপর ভোরের কোনো রেসপন্স ছিল না। 5 মিনিট পর ছেড়ে দিয়ে আবার বুকে মাথা রাখলো। এবার বলুন কেমন। আমি ঘুমাবো, সকালে অফিস আছে, আর একটা শব্দ শুনলে আমার থেকে কেউ খারাপ হবে না। মাইন্ড ইট। আমি কত বেহায়া হয়ে গেছি শুধুমাত্র আপনার জন্য। আপনাকে এখন আর ভালো লাগে না। আগে কত ভয় পেতাম, আপনাকে এখন আর ভয় লাগে না। আগে কত ভয় পেতাম, আপনাকে অনেক ভালোবাসি। আপনি বুঝবেন একদিন। আপনি আমার বর। আপনাকে আমার মন দেহ সব কিছু দিয়ে হলেও নিজের করে নিব। শুধু আমার হবেন, শুধু আপনি, শুধুই আমার। তাতে যতই আমায় বেহায়া হতে হোক না কেন, আমি আপনার অভ্যাস হতে চাই। আমি আপনার বুকে স্পন্দন শুনতে চাই। ভালোবাসি স্যার, খুব ভালোবাসি। মনে মনে বলল। ফজরের আজানে আলোর ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে ভোর আলোর বুকের ওপর শুয়ে আছে। আলো সারা শরীর শিহরণ খেলে যায়। ভোর আলোকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। ভোরের একটা হাত আলোর পেটের উপরে। ভোরের পরা টি শার্টটা অনেক উপরে উঠে গেছে আলোর। পেটটা পুরো উন্মুক্ত। আলোর ইচ্ছে করছে না একদমই ভোরকে নিজের বুক থেকে সরাতে, কিন্তু এভাবে থাকলে আলো নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তাই আলো অবশেষে ভোরকে ডাক দিল, স্যার। স্যার। ভোর একটু নড়েচড়ে আবার শান্ত হয়ে গেল। নড়াচড়ার সময় ভোরের হাত 2-4 বার আলোর উন্মুক্ত পেটে টাচ করে। প্রথমে যায় আলোর পুরো ফ্রিজড হয়ে যায়। আলোর নিঃশ্বাস ভারী হয়ে আসছে। অনেক কষ্টে আবার ডাক দেয়, স্যার। ধাক্কা দিয়ে বলল, কি? আমাকে উপর থেকে সরুন, আমি উঠব। ঘুমাতে দিন। স্যার সরুন, আমি উঠব। জোরে বলল। ভোর চোখটা খুলে নিজেকে আবিষ্কার করলো ভোরের বুকের উপর। সাথে সাথে সরে গেল। আলো চুপটি করে উঠে গিয়ে অজু করে জায়নামাজে নামাজ পড়ে ভোরের কাছে গেল। স্যার। উফ, আবার কি? উঠুন, নামাজ পড়বেন। ঘুমাতে দিন প্লিজ। উঠুন বলছি, নামাজ পড়ে ঘুমাবেন। পড়বো না, যান এখান থেকে। ওকে, দেখাচ্ছি।
বলে পাশেই পানির গ্লাসে পানি রাখা সেটা ভোরের মুখে মারে। আর ভোর এক লাফ দিয়ে ওঠে। কি করলেন এটা? ভালোই ভালোই উঠতে বলছিলাম, ওঠেননি, তাই পানি মারতে বাধ্য হলাম। যান, অজু করে নামাজ পড়বেন। আপনার সাহস অনেক বেড়ে গেছে, তাই না? এই বলেই আলোর দিকে মারার হাত বাড়ায়। মা! ভোর সাথে সাথে আলোর মুখ চেপে ধরে, অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে। আলো ভয় পেয়ে যায়, তবুও ভয়কে জয় করে ভোরকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। রাক্ষস! এইভাবে কেউ চেপে ধরে মুখ? উফ, কত ব্যথা পাইছি। আমি মাকে সব বলে দিব। আমি রাক্ষস আর মাকে বলে দিবেন? হ্যাঁ, আপনি রাক্ষস। নামাজ পড়লে বলবো না কিছু, প্রমিস। ভোর আর উপায় না পেয়ে এর আগে গজগজ করতে করতে ওয়াশরুমে গেল। তারপর অজু করে নামাজ পড়লো। নামাজ পড়ে বেডে বসলো। তখন আলো এসে ভোরের কপালে একটা চুমু দিয়ে বলল, এই তোমার লক্ষ্মী বর। ভোর কিছু না বলে শুয়ে পড়লো। ভোর অফিসে যাবে তাই রেডি হচ্ছে, আর আলো রেডি হয়ে নিচে শায়লা চৌধুরীকে হেল্প করছে আর গল্প করছে। কিছুক্ষণ পর ভোর নিচে এলো, কিন্তু ভোরকে দেখে আলোর খুব রাগ উঠলো। কারণ আলো যে স্যুটটা বের করে রেখে এসেছিল সেটা বেডের উপরে ভোরের জন্য, ভোর সেটা পরেনি। তাই খুব রাগ উঠলো আলোর। নাস্তা সেরে শায়লা চৌধুরীর কাছ থেকে বিদায় নিয়ে দুজনেই বের হলো। গাড়িতে ভোর বসে আলোর সিট বেল্ট লাগিয়ে দিল। ভোর তো রাগে ঘুম মেরে বসে আছে। ভোর ড্রাইভ করছে। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু আলো কোনো কথা বলছে না। তাই ভোর মনে মনে ভাবছে, কি ব্যাপার, কোনো বকবক করছে না কেন? নাকি আগের আলোতে ফিরে গিয়েছে? এই জিনিস তো চুপ করে থাকার জিনিস না। তবে কি সত্যি ভদ্র হয়ে গেছে? ও যাক, আমারই ভালো আগের মতো হয়ে গেলে। আপনি এমনই ভদ্র থাকুন সারা জীবন। ইয়াহু। বেশি কিছুক্ষণ পর নীরবতা ভেঙে ভোর বলল, কি ব্যাপার, ভদ্র হয়ে গেলেন? আপনার ফালতু বকবক থেকে আমি বেঁচে গেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এমনই থাকুন। আমি যে স্যুটটা রেখে এলাম সেটা পরেননি কেন? ওইটা মীরার অপছন্দ, তাই। মীরা মাই ফুড, আমার পছন্দ এটা। সো হোয়াট? পরে দেখবেন সো আর ওয়াটের কীর্তি। মীরার র্যাশ একদম ঘুচে দিব। 10 মিনিট পরেই ওরা অফিসে পৌঁছালো। আলো আজ আর কোনো ড্রেসকে যায়নি, সোজা ভোরের কেবিনে চলে গেল। ভোরের পেছন পেছন ভোরের জন্য আলো কফি বানাতে চলে গেল। এর মধ্যেই মীরা ভোরের কেবিনে ঢুকলো। ভোর ফোনে কথা বলা ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। মীরা গিয়ে ভোরের পাশে দাঁড়ালো। ভোর ফোন রেখে মীরাকে বলল, কেমন আছো? ভালো। তুমি? ভালো। আজ কিন্তু তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে। অবশ্য তুমি হ্যান্ডসামই। তোমাকেও বিউটিফুল লাগছে। আর লজ্জা। মীরা, আপনার কি একটু লজ্জা করে না একটা পুরুষের এত কাছে গিয়ে দাঁড়াতে? মীরাকে কেবিনে দেখে আলোর মাথা প্রচন্ড গরম হয়ে গেল। তাই মীরার কথা শেষ হবার আগেই আলো কথাটা বলল, তোমার সমস্যা কোথায়? তোমার লাগে কেন এত? ভোরের তো কোনো সমস্যা হয় না। সমস্যা আছে বলেই তো বলছি, দূরে সরে দাঁড়ান। আর এইসব কি পরে আসেন অফিসে? এইটা কি মডেলিং এর জায়গা? শাট আপ ননসেন্স। আপনার সমস্যা কি আলো? মীরার সাথে নেক্সট টাইম এমন বাজে বিহেভ করবেন না বলে দিলাম। কেন? মীরা আপনার কি হয়? কোনো কথা আপনি বলবেন না। খুব মজা লাগে অন্য মেয়ের স্পর্শ। তুমি তোমার বসের সাথে এইভাবে কথা বলছো কেন? তোমার প্রচুর সাহস আসে তো। ভোর, তোমাকে আগেই বলেছিলাম এই পজিশনটা আমাকে দিতে। দেখো আজ তোমার সাথে কেমন ব্যবহার করছে অসভ্য মেয়েটা। তুমি ওকে জব থেকে বের করে দাও ভোর। তাই এত সহজ? ওকে আমি যখন এখন ওনার পিয়ে তাই বলছি। আপনি বলছি মীরা, আপনি বেরিয়ে যান এক্ষুনি। জাস্ট গো। ভোর, আরও কিন্তু অপমান করছে আমাকে। আপনাকে বেরিয়ে যেতে বলছি। স্যার এখন কিছুই বলবে না। ভোর গিয়ে চেয়ারে বসে পড়লো, আর মীরা রাগে গজগজ করে বেরিয়ে গেল। আলো সাথে সাথে দরজা লক করে দিয়ে ভোরের কোলে বসে ভোরের কলার টেনে ধরলো। কি হচ্ছে কি? আমার কলার ধরার সাহস কই পান আপনি? আপনার ঘরে বউ আছে, বউটা অফিসে থাকে, তবুও মীরার সাথে ঘেঁষেন কেন? কলার ছাড়ুন বলছি। আলো ছেড়ে দেয় চোখ দেখে। আপনাকে আমি ভয় পাই না, মনে রাখবেন। আজই মীরাকে জব থেকে তাড়িয়ে দিবেন, তা না হলে আমি সবাইকে বলে দিব আপনার আমার বিয়ের কথা। হোয়াট? হ্যাঁ, মেয়েটাকে আমার একদমই সহ্য হয় না।
থাক, জব থাকুক, কিন্তু এই অফিস থেকে আপনাদের ওই অফিসে ট্রান্সফার করুক। এখন এই মীরাকে ইমেল পাঠান। নো, আই ক্যান টু ডু দিস। ওকে, আমি যাচ্ছি সবাইকে চিল্লিয়ে বলতে বিয়ের কথা। বলে আলো ভোরের কোল থেকে উঠে যাচ্ছিল, কিন্তু তার আগেই ভোর আলোকে টেনে বসিয়ে দিল। আর আলো ছটফট করছে যাবার জন্য। ছাড়ুন আমায়, আজ আমি সবাইকে বলেই দিব। মোস্টামুষ্টি বন্ধ করুন বলছি আলো। ছাড়বেন না তো? ওকে, আমি এখানে বসিয়ে জোরে চিৎকার করে বলবো, সবাই শোনো। পুরোটা বলার আগেই ভোর আলোকে নিজের দিকে ঘুরিয়ে আলোর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল, যা আলো একটুও আশা করেনি। ভোরের এক হাত আলোর কোমর জড়িয়ে আর এক হাত দিয়ে আলোর দুই হাত সাথে ধরে আছে। ভোরের স্পর্শে আলো সাড়া না দিয়ে থাকতে পারল না, তাই রেসপন্স দিল। প্রায় 5 মিনিট পর ভোর ছেড়ে দিল সাথে আলোর হাত দুটো, কিন্তু আলো ছাড়তে চাচ্ছে না, তাই হাত দুটো দিয়ে ভোরের চুল ধরে এবার নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ভোর কিছু বলতে পারলো না, কারণ শত হলেও পুরুষ তো। ততক্ষণই বা একটা মেয়ের মন গভীর স্পর্শ থেকে নিজেকে দূরে রাখা যায়। আলো নিজের মন মতো ভোরকে স্পর্শ করে ভোরকে জড়িয়ে ধরলো। ভোর ধরলো না। আমার পা ব্যথা করছে। সেই কখন থেকে আমার কোলের উপর আপনি যে একটা চালের বস্তা, আপনি জানেন? কি? আমি চালের বস্তা? ভ্রু কুঁচকে তাকিয়ে। তা নয়তো কি? আমি একটু আপনার কোলে এমন করে বসি, দেখুন কেমন লাগে। আপনি তো গন্ডার, না না হাতি। হাতি মানুষের উপর পড়লে মানুষ বাঁচে। মুখ ভেঙচি দিয়ে। কি? আমি হাতি? হ্যাঁ হাতি। নিন, মীরাকে ইমেল পাঠান। দেখুন, এটা পারবো না, প্লিজ, মেয়েটা কষ্ট পাবে। ওকে, তবে দুটো শর্ত আছে, তাহলেই আমি এ নিয়ে আর কথা বলবো না। কি কি? মীরার থেকে 1 হাত দূরে দাঁড়াতে হবে সব সময়। ওকে, আর একটা? আর প্রতিদিন অফিসে আসার আগে আমার কপালে একটা করে ভালোবাসার স্পর্শ দিতে হবে। সরি, পারবো না। ওকে, পারতে হবে না, আমিও চিৎকার করে বলছি, দাঁড়ান। এই বলে আলো ভোরের কোল থেকে উঠে গেল। এবার আর ভোর ধরতে পারল না। দরজা খুলবে তখনই। আমি রাজি রাজি রাজি। পরে পোল্টি নেবেন না তো? না। দাঁতে দাঁত চেপে। গুড বয়। আর স্যার, আপনার রুমটা সাউন্ড প্রুফ, আপনি ভুলে গিয়েছিলেন, তার জন্য থ্যাঙ্কস। বলেই আলো বের হয়ে ওর ডেস্কে চলে এলো। আর ভোর বলদের মতো বসে বসে বলতে লাগলো, ভোর চৌধুরী, তোকে একটা মেয়ে এমন বলদ বানিয়ে দিল। মর, তুই মর শালা, মর। আজ তেমন কোনো ফাইল নাই যা ভোরের কেবিনে বসে বসে করতে হবে। আলো নিজের ডেস্কে বসেই কাজ করছে। আর ভোরও তবে আজ লাঞ্চের পরে একটা মিটিং আছে। আলো সেই মিটিংয়ে প্রেজেন্টেশন দেখাতে হবে, তাই প্রস্তুতি আলো নিচ্ছে। আলো প্রস্তুতি নিতে নিতে ভুলেই গিয়েছে লাঞ্চের সময় যে হয়ে গিয়েছে। ভোরের এদিকে ঘড়ি দেখছে বারবার, দরজায় তাকাচ্ছে আলো কেন আসছে না এটা দেখার জন্য। কিছুক্ষণ পরে আলো এক প্রকার দৌড়ে লাঞ্চ নিয়ে ভেতরে কেবিনে এলো। ভোর আলোকে দেখে ফ্রেশ হতে গেল, ফ্রেশ হয়ে বসলো। আর আলো খাবার প্লেটে নিয়ে নিজের হাতে মেখে ভোরকে বলল, হ্যাঁ করুন, একদম সময় নাই, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আপনি নিজ হাতে খেলে আপনার আবার ফ্রেশ হবার জন্য যেতে হবে, এত সময় নেই, হ্যাঁ করুন তাড়াতাড়ি। ভোর মুখের কাছে খাবার নিয়ে। বুঝছি, আজ আমার লাঞ্চ হবে না বলেই ভোর উঠে যাচ্ছিল। আলো জোর করে বসিয়ে দেয়। কালো হাত তার জন্য খাবেন না? কালো শরীরটা তো ঠিকই জোর করে ভোগ করেছিলেন, কালো ঠোঁটটাও তো খেয়েছিলেন, তখন এইসব ভালো লাগে না, ভালো না লাগা কই ছিল? আর এখন আপনার স্ত্রী আমি, কেন মানছেন না এটা? আপনার মানতে হবে না, আমি আপনার স্ত্রী, এটা আমি মানলেই হবে। আর এই কালো হাতেই খেতে হবে। বলে জোর করে ভোরের মুখে খাবার ঢুকিয়ে দিল। এই মেয়েটা সব সময় এত ঝাঁঝালো কথা বলে, মন চাই কষে এক থাপ্পড় দিতে। তবে আজকের খাবারের স্বাদটা ভিন্ন লাগছে কেন? কিছু কি মিশিয়েছে? মনে মনে বলল ভোর। এই কি, আপনি খাচ্ছেন কেন? আমি কি না খেয়ে থাকবো? না, আমার খাওয়া শেষ হলে খেতে পারতেন। এখন আপনার হাত একবার মুখে যাচ্ছে আর সেই হাত একবার আমার মুখে ঢুকবে। অসহ্য ভাব নিয়ে। আজ আমারও প্রেজেন্টেশন আছে, ভুলে যাচ্ছেন কেন? আমারও সময় নাই। আর আজকের পর লাঞ্চ আমার হাতেই খেতে হবে, আর একসাথেই খাবো। অবশ্যই প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে, তার হাজব্যান্ড তাকে খাইয়ে দিবে তার হাতে। আমারও ছিল স্বপ্নটা, কিন্তু সব স্বপ্ন সবার জন্য না। তাই আমার যত ছোট ছোট স্বপ্ন ছিল সব ধীরে ধীরে মাটি চাপা দিচ্ছি। আসলে কি জানেন? কি?
কালো মেয়েদের কখনো কোনো স্বপ্ন দেখতে হয় না। এইটুকু বলে আলো আর কোনো কথা বলল না, চুপচাপ ভোরকে খাওয়াতে থাকলো, নিজেও আবার খেয়ে এলো না। ভোরকে খাওয়ানো শেষে আলো চলে যাচ্ছিল, ভোর আলোর হাত ধরে। খাবেন না? আপনি তো খাননি। না, ক্ষুধা নেই। না খেলে প্রেজেন্টেশন খারাপ হবে, খেয়ে যাবেন বলে দিলাম। বলেই ভোর উঠে গেল আর আলো মুচকি একটা হাসি দিয়ে খেতে শুরু করলো। সবাই মিটিং রুমে চলে এসেছে, শুধু আলো বাদে। একটু পর আলো চলে এলো, এসেই আলোর মাথা গরম হয়ে গেল মীরাকে দেখে, কারণ ভোরের পাশে চেয়ারে বসেছে। আলোর রাগ ভেতরে রেখে ভোরের ডান পাশে চেয়ারে বসলো। আলোর পাশে বসেছে ভাবনা। ও ভাবনা এই অফিসের সব থেকে ভালো, আলোর প্রিয় কলিগ। ভাবনা যেন আলোর বোনের মতো, ভাবনার সাথে আলো সব শেয়ার করে। ওদের যে বিয়ে হয়ে গিয়েছে তাই এই অফিসে শুধু ভাবনাই জানে। ভাবনার কাছে আলো কিছু লুকায় না, সব বলে দেয়। ভাবনাও আলোকে প্রচন্ড ভালোবাসে। ওরা দুজনেই মীরাকে দু চোখে দেখতে পারে না। এর মধ্যে মিটিং শুরু হলো। আর প্রথমে আলোর প্রেজেন্টেশনের ভাবনা আলোকে ইশারায় বেস্ট অফ লাক বলল, আর মীরা তা দেখে একটু মুখ ভেঙচি কাটলো। 20 মিনিট পর আলোর প্রেজেন্টেশন শেষ হলো। এবার ভোরে সবটা বুঝিয়ে দেবার পালা। ভোর কোটটা খুলে রাখলো। ভোর লেকচার দিচ্ছে, সবাই খুব মনোযোগ সহকারে শুনছে। ভোরের চোখ আলোর দিকে গেলে আর সাথে সাথে একটা চোখ টিপ দিয়ে দিল। ভোর একটু থ মেরে গিয়ে সাথে সাথে নিজেকে ঠিক করে। লেকচার দিচ্ছে, আবারও চোখ পড়তে আলো ইশারায় বলল হট। ভোর আর আলোর দিকে তাকালো না। আলো মুচকি মুচকি হাসছে নিচে তাকিয়ে। ভাবনা খেয়াল করলো আলো হাসছে, কিন্তু এখন কিছু বলল না। প্রায় 1 ঘন্টা পর ভোরের লেকচার শেষ হলো আর মিটিংও। এই 1 ঘন্টায় ভোর যতবার আলোর দিকে চোখ দিয়েছে ততবারই আলো ভোরকে উল্টা পাল্টা ইশারায় বলেছে। মিটিং শেষে যে যার ডেস্কে যাচ্ছে, শুধু ভাবনা আর আলো বাদে। ওরা শেষে বের হচ্ছে। এ আলো, তুই কি করছিলি যে স্যার 5 সেকেন্ডের মধ্যে থম মেরে গেছিল? চোখ টিপ মেরেছিলাম ওনারে। তুই এত ফাজিল হয়েছিস? এইটা তো কম, আরো কত কিছু বলছি, হটও বলছি। ওরে বদমাস মেয়ে, তবে স্যার কিন্তু সত্যি হট অ্যান্ড হ্যান্ডসাম। তুই বিয়ে না করলে একটা চান্স মেরে দেখতাম। ও জিনিস এক পিস, তাও আলোর। আর আমার বরের দিকে লুচু চোখে কম তাকাবি ভাবনা। ইউজ করা মাল আমি নি না। মুখ ভেঙচি কেটে বদমাইশ মাইয়া, চল যাই। দুজনেই হাসতে হাসতে যে যার ডেস্কে চলে গেল। এখন আর অফিসে কারোরই কোনো কাজ নাই, তাই সবাই চলে যাচ্ছে। আলো নিজের ব্যাগ গুছিয়ে ভোরের কেবিনে গেল। ভোরও বের হবে এমন প্রস্তুতি নিচ্ছে। দুজনে একসাথে বেরিয়ে পড়লো। ভোর ড্রাইভ করছে। স্যার, হুম। বাবাকে খুব দেখতে ইচ্ছে করছে, আপনি আমাকে বাড়ি নিয়ে চলুন বাবার কাছে প্লিজ। ওকে। আলোর ফোন বের করে শায়লা চৌধুরীকে কল দিল। হ্যালো আলো, কি হয়েছে মা? মা বাবার যাচ্ছি, আজ আর ফিরবো না। আজকে খুব দেখতে ইচ্ছে করছে, আপনি ঘুমিয়ে পড়ুন। ভোরও যাবে? হ্যাঁ মা। ও তো থাকতে যাবে না রে তখন। আমি আছি তো, চিন্তার কারণ নাই। আচ্ছা, ভালোভাবে যা, রাখছি। আচ্ছা মা। ফোন কেটে দিয়ে আলো তো মনে মনে বিশাল খুশি। প্রায় 1 ঘন্টা পর আলোর বাড়ির গেটের সামনে গাড়ি থামলো। আলো নেমে গিয়ে গেটটা পুরো খুলে দিয়ে আবার গাড়িতে বসলো। বাড়ির ভেতর নিয়ে চলুন। কেন? বাড়ির ভিতর ঢুকাবো কেন? আর আপনি আবার গাড়িতে উঠছেন কেন? আপনিও আমার সাথে আজ এখানেই থাকবেন তাই। না, আমি বাসায় যাব, আপনি নেমে পড়ুন। আমি কিন্তু মাকে বলবো আপনি আমার গায়ে হাত তুলছেন। আমি কখন আপনার গায়ে হাত তুলছি? তুলেননি, কিন্তু বলবো তুলছেন। যদি আমার সাথে আজ এখানে না থাকেন তবে। আপনি কি পেয়েছেন আমাকে? যত সব। রাগী মুটে বলেই ভোর গাড়ি বাড়ির ভেতরে নিল। তারপর আলো থেমে গেট আটকে দিল। ভোর গজগজ করতে করতে গাড়ি থেকে নামলো। এরপর বাড়ির বেল টিপলো। একটু পর শাহেদ সাহেব বেরিয়ে এলো। মেয়েকে এভাবে দেখে তো শাহেদ সাহেব খুশিতে আত্মহারা। ভোজে দাঁড়িয়ে আছে সেদিক নজরই নাই। মেয়েকে ছাড়ার পর ভোরের দিকে তাকিয়ে, জামাইও যে এসেছে দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো ভিতরে এসো, কেমন আছো? ভালো। আঙ্কেল, আপনি তো আমাকে এর আগে কখনো দেখেননি, তাহলে কি করে বুঝলেন আমি আপনার জামাই? ভিতরে ঢুকতে ঢুকতে বলল, সে রহস্য আলোর ঘরে ঢুকলেই দেখতে পাবে। জামাইকে নিয়ে যা,
আগে ফ্রেশ হয়ে নে। আলো ভোরকে নিয়ে আলোর রুমে চলে গেল। ভোর তো আলোর রুমে ঢোকার পর যখন আলো রুমের লাইট অন করলো তখন পুরোই শকড, কারণ আলোর রুমের চারপাশে শুধু ভোরের ছবি, ভোরের এক এক মুডে থাকার ছবি। দেখে বোঝাই যাচ্ছে আলো এইগুলো লুকিয়ে তুলেছে। আমার এত ছবি আপনার রুমে? ও মাই গড, হুম, এত ছবি কবে তুললেন? এই তো বিয়ের পরই। কিন্তু এই ছবিগুলোতে যে স্যুটটা গুলো আছে এগুলো তো আরো 1 বছর আগেই আমি পড়া বাদ দিয়েছি। তাহলে না মানে ওইগুলো এডিট করা। এত ছবি আপনারা আমি ভাবতেই পারছি না। এই জন্যই আঙ্কেল আমাকে চিনতে পেরেছে। যান ফ্রেশ হয়ে আসুন। ফ্রেশ হয়ে আমি কি পরবো? আমার তো এখানে কিছু নাই। তাই তো, ওয়েট, বাবার একটা লুঙ্গি এনে দিচ্ছি। কি লুঙ্গি? নো নো, আমি লুঙ্গি ছোটবেলায় ইয়ের সময় একবার পরেছিলাম, আর কোনোদিন পরিনি, আর পরবো না। ও জিনিস মাথার উপরে উঠে যায়। ইয়ের সময় কিসের সময়? আর উঠলেই বাকি, আমি তো শুধু। মুখ টিপে হাসছে আলো। স্টুপিড। আলো আর না দাঁড়িয়ে ওর বাবার একটা লুঙ্গি আর গেঞ্জি এনে দিল। ভোর বাধ্য হয়ে ওগুলো নিয়ে ওয়াশরুমে গেল। পড়েছে যে আলোর চিপায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হলো লুঙ্গি আর গেঞ্জি পরতে। আলো তো ভোরকে দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে বেডের উপর। ভোরের খুব রাগ হলো আলোর হাসি দেখে। এত হাসির কি আছে? মনে মনে বলল, তবে হাসিটা সুন্দর। আপনার লুঙ্গি পরার স্টাইল দেখে একটু পরই এ লুঙ্গি খুলে যাবে। আসুন আমি পরিয়ে দেই। কি আপনি পরিয়ে দিবেন? নির্লজ্জ মেয়ে। বাইরে খুলে পড়বে তখন বুঝবেন। ভালো করতে গিয়ে নির্লজ্জ হলাম। মুখ ভেঙচি কেটে বলল। ভোর একটু ভাবে বলল, ওকে দিন, কিন্তু একদম টানাটানি করবেন না, কথা দিন। কথা দিলাম। এবার ভোর আলোর দিকে এগিয়ে গেল। আলো আস্তে করে ভোরের কোমরে হাত রাখলো, তারপর সাথে সাথে ভোরের কোমরের লুঙ্গিটা শক্ত করে ধরে। স্যার, আপনার ইজ্জত আমার হাতে এখন। যে কোনো সময় টান দিলে ইজ্জতের ফালুদা। তাই এখন যা বলবো তাই করুন। আর মনে মনে বলে, পাইছি তোমারে বাটে আজ। আমি আপনাকে বিশ্বাস করে আপনার কাছে এসেছিলাম, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কাচুমাচু করে আলোর হাত থেকে লুঙ্গি বাঁচানোর চেষ্টা। টানাটানি করেন না, লুঙ্গি খুলে যাবে আপনার। যা বলছি তাই করুন ইজ্জত বাঁচাতে। কি করব? গেয়ারা কলে পড়ে। আমার কপালের সাথে আপনার কপালটা ঠেকান, তারপর কপালে একটা ভালোবাসার পরশ দিন। ভোর ভেবাচাকা আর উপায় নাই। আলো যা বললো তাই করলো। এরপর আলো সুন্দর করে লুঙ্গিটা পরিয়ে দিল আর ভোর রেগে ফুসফুস করতে লাগলো। আলো আর ভোর তো ওর বাবাকে জানিয়ে এসেছে এখন রাতে কি খাবে এটা সমস্যায় হয়ে দাঁড়ালো। তাই এখন রান্না করতে হবে। স্যার, কি? চলুন রান্না করতে হবে। রান্না করতে হবে মানে? আমরা আসবো তা তো বাবা জানতো না, তাই রাতের খাবার নাই, এখন রান্না করে খেতে হবে আপনার আর আমার। তাই চলুন দুজন মিলে একসঙ্গে রান্না করি। আমি রান্না করব? আরিও ক্রেজি? হ্যাঁ, আপনিই করবেন, চলুন। দরকার হলে না খেয়ে থাকবো, তবু এসব করব না। গেট লস্ট। আলো বুঝতে পারছে সোজা কোথায় কাজ হবে না, তাই ভোরের লুঙ্গি ধরে বসলো। যাবেন নাকি দিব টান? ছাড়ুন বলছি, শেমলেস গার্ল। আপনার জন্য আমি সব। ভুবন ভুলানো হাসি দিয়ে, আমাকে এত বিরক্ত করেন কেন? ছাড়ুন, এটা খুলে যাবে। খুলে যাক, আপনার ইজ্জতের তো দাম নাই আপনার কাছে, নাকি দেখাতে চাচ্ছেন? শাট আপ স্টুপিড, চলুন। রাখি গজগজ করতে করতে, আমার সোনা বরটা। আর জীবনেও লুঙ্গি পরবো না, দরকার পড়লে শর্টস পরে থাকবো। আলো পেছন পেছন যাচ্ছে আর বলছে, শুধু শর্টস? আপনাকে কেমন দেখাবে একটু কল্পনা করিনি, দাঁড়ান। দাঁড়িয়ে ভাবার মতো ভঙ্গি নিয়ে, এবার কিন্তু আপনাকে তুলে এক আছাড় দিব। বললেই হয়, আমাকে কোলে নিতে মন চাচ্ছে আপনার। আমি তো আপনারই বউ, সো যখন খুশি কোলে নিতে পারেন, আমি মাইন্ড করব না। লজ্জা পাওয়ার ভং ধরেছে। উফ। কিচেনে গিয়ে আলো ভোরকে বলল, নিন এই পেঁয়াজ আর মরিচগুলো কাটুন। আমি পেঁয়াজ আর মরিচ কাটবো? আর ইউ ম্যাড? আমি পাগল। নিন তাড়াতাড়ি কাটুন, এত কথা বলার সময় নাই। আর আপনিও বেশি জোরে কথা বলবেন না। বাবাকে অনেক কষ্টে ঘুমানোর জন্য রাজি করিয়েছি, সো বাবা যেন না উঠে যায়। আপনার গন্ডার মার্কা কণ্ঠস্বর। মুখ ভেংসি কেটে রাগী মুড নিয়ে বলল, এত কথা বললে আজ আর খাওয়া হবে না, তাড়াতাড়ি কাটুন এগুলো। ভোর অনিচ্ছা সত্ত্বেও কাটতে শুরু করলো। শুধু কাটার আগেই আলো হাতটা ধরে ফেললো। হোয়াট?
আপনার কাটতে হবে না, আপনার বউটা এত খারাপ না। ও, আমি তাহলে রুমে যাই? কেন রুমে যাবেন কেন? তো কি করব এখানে থেকে? আমি যত সময় এই রান্না করব, মানে কিচেনে থাকবো, তত সময় আপনি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে থাকবেন। এটাই আপনার কাজ। মুচকি হাসি দিয়ে পারবো না, আমি গেলাম। বলে ভোর হাঁটা দিচ্ছিল আর আলো তাড়াতাড়ি করে ভোরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। স্যার আপনি ভুলে যাচ্ছেন কেন আপনি লুঙ্গি পরা? উফ ভোর, তুই কেন এই মেয়েকে বিয়ে করতে গিয়েছিলি? কেন কেন কেন? সে রাতে তো আমি কত চেষ্টা করেও নিজেকে আপনার বাহুডোর থেকে মুক্ত করতে পারিনি, আর আজ যখন নিজেই আপনার বাহুডোরে থাকতে চাচ্ছি, সেখানে আপনার এত সমস্যা কোথা থেকে আসে? ভোর আর কিছু বলতে পারলো না। আলোকে এক টানে পেছনে ঘুরিয়ে আলোর কোমর জড়িয়ে ধরলো অনিচ্ছা থাকা সত্ত্বেও। আলো আর কথা না বাড়িয়ে পেঁয়াজ মরিচ কাটা শুরু করলো। বারবার আলোর চুলগুলো ভোরের মুখে আছড়ে পড়ছে। ভোরের বিরক্তি লাগলো। আপনার চুলগুলো একটু বাঁধুন তো, বারবার মুখের উপর পড়ছে এসে। আমার হাত আটকা দেখছেন না? আপনি বেঁধে দিন, সমস্যা হলে। আমি পারি না, থাক এভাবে। আলো কিছু বলল না। আলো খিচুড়ি রান্না করতে ব্যস্ত। ভোরের ভুনা খিচুড়ি খুবই প্রিয়। আলোর অবাধ্য চুলগুলো ভোরের হাত দিয়ে সরাতে সরাতে চুলগুলোর ঘ্রাণ নিতে শুরু করলো আর নেশায় পড়ে গেল। আস্তে আস্তে চুলের ভেতরে নাক গুজে দিল। ভোরের অজান্তেই ভোরের হাত আলোর পেটে চলে গেল। আলোর কামিজের ভেতরে দিয়ে আলো ভোরের স্পর্শ পেটে পেয়ে ফ্রিজড হয়ে গেল। নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলল আর ভোর বারবার আলোর পেটে স্লাইড করছে। এমনিতেই আলো উইক। ভোরের প্রতি তার উপরে এইসব করলে তো মেয়েটা নিজেকে ধরে রাখতে পারবে না। আলো নিজে চোখ মুখ শক্ত করে নিজের হাত দিয়ে কামিজ শক্ত করে ধরলো। ভোরের স্পর্শ যে আর সহ্য হচ্ছে না। আর ভোর আলোর ঘাড়েও নাক গুজে দিল। ব্যাপারটা খুব গভীরে চলে যাচ্ছে। তাই আলো অনেক কষ্টে বলল, স্যার স্যার। হুম। কোনো হুঁশ ছাড়া জবাব। আমি রান্না করছি। হুম। একইভাবেই বলল, আমি রান্না করছি স্যার, আদর করতে হলে রুমে নিয়ে কইরেন। আলো কথায় ভোরের হুঁশ ফেরার সাথে সাথে আলোকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ালো। ছেড়ে দিলেন যে? আদর শেষ? রান্না হয়েছে আপনার? আপনি টেবিলে বসুন, আমি আসছি। ওকে। ভোর নিজেই নিজের সাথে বলছে, তুই এমন একটা কাজ করলি কিভাবে? মেয়েটার প্রতি এত অ্যাট্রাকটিভ হওয়ার কি আছে? এইভাবে হারানো কি আছে? তবে চুলের আর মেয়ের শরীর স্মেলটা জোস। ছি ছি, কি বলিস এগুলা? মেয়েটার থেকে দূরে থাক। ডিভোর্স তো দিয়ে দিবি, ফাও এত কাছে যাবার কোনো মানে আছে? কিন্তু মেয়েটা তো শুধু কাছে আসে আর হুটহাট লিপ কিস করে। আমি যে একটা পুরুষ, মেয়েটা বোঝে না। শুধু ধান্দাতে থাকে, কখন কোলে উঠে বসবে, কখন জড়িয়ে ধরবে, কখন ঠাস ঠাস চুমু দিবে। আর এখন তো আরেক ধান্দা বের করছে, কখনই লুঙ্গিটা ধরে টানাটানি করবে। আর জীবনেও লুঙ্গি তোকে পরবো না, তুই সব নষ্টের মূল। না তোকে পড়তাম না, মেয়েটা এত কাছে যেতাম। রাগী ভাবনা। এদিকে আলো খাবার নিয়ে এসেছে। এরপর দুজন মিলে খেতে বসলো। ভোর খাওয়া শুরু করলো। আলো সবকিছু গুছিয়ে রেখে বেডরুমে গেল। গিয়ে দেখে ভোর ঘুমিয়ে পড়েছে। তাই নিজে ফ্রেশ হয়ে শুয়ে পড়লো ভোরের বুকের ওপর। সকাল 7টায় আলোর ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখে ভোরের বুকের উপরেই আছে আর জড়িয়ে ধরে আছে ভোর আলোকে। আলোর খুব ভালো লাগছে ভোরের ঘুমন্ত মুখটা দেখতে। আলো ভোরের ঘুমন্ত মুখে কয়েকটা চুমু দিয়ে তাকিয়ে রইল। তারপর আস্তে করে ভোরের হাত সরিয়ে উঠে গেল। এরপর উঠে সাথে সাথে